নমস্কার। আজকে আমরা শুনব শ্রীনীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস ছায়া মারিচের প্রেমের পঞ্চম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। এখন অবধি আমরা শুনলাম যে মন্দ্রা এক অন্য পথে হাঁটা দিয়েছে। সে নিজেকে সঁপে দিতে চায় তার পুরনো বন্ধু শুভজিৎকে। সে বেরিয়ে পড়ল শুভজিতের সাথে দেখা করার জন্য, এবং তার উদ্দেশ্য যে শারীরিক সুখ থেকে সে আজ অব্দি বঞ্চিত থেকেছে সেটাকে নিবিড়ভাবে পাওয়া। স্বামীর কাছ থেকে না তো না, শুভজিতের কাছ থেকে। সে আর সপ্তর্ষির জন্য অপেক্ষা করতে রাজি নয়। এই সুখ তার আজই চাই। ওদিকে সপ্তর্ষি ব্যস্ত নিজের কাজ নিয়ে, নিজের ডিউটি নিয়ে। সে এখনো এই আশাতেই রয়েছে যে তার শরীর একদিন ঠিক হবে, আর শরীর ঠিক হওয়ার সাথে সাথে তার দাম্পত্য জীবনও একটা নতুন জন্ম নেবে। তাই কি? দেখা যাক এই পর্বে এই গল্প কতদূর গড়ায়। শুরু করছি ছায়া মারিচের প্রেমের পঞ্চম পর্ব। যেন কোনো বালিকা তার খেলার পুতুলের পোশাক খুলে নিচ্ছে, এভাবে পরম যত্নে, পরম স্নেহে আর ভালোবাসায় শুভজিৎ মন্দ্রাকে নগ্ন করছিল। পাকে পাকে জড়ানো নীল শাড়ি খুলে নিল, ব্লাউজ খুলে নিল, ব্রা সায়া সব খুলে একটা চেয়ারের ওপর রেখে দিল। মন্দ্রা বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে, দুই হাতে মুখ ঢেকে রেখেছে। শুভজিৎ দু চোখ ভরে দেখছিল সেই অপরূপ নগ্ন সৌন্দর্য। সত্যি যেন এক ভাস্কর। কে? রদা না রামকিঙ্কর? নিপুণ হাতে মাংসের পাথরে ছেনি বাটালি দিয়ে কুঁদে কুঁদে এই আশ্চর্য শরীর শিল্প সৃষ্টি করেছেন। মন্দ্রা শরীরের কোথাও এতটুকু বাড়তি মেদ নেই। বাতাবি লেবুর মতন ভারী দুই স্তন, কালো আঙুর বৃন্ত, মসৃণ সোনালি বালুতটের মতো ঝকঝকে তলপেট, পদ্মমুখী নাভি, দুই উরুসন্ধির মাঝখানে ঘন কালো কুঞ্চিত কেশদামের বারমোটা ত্রিভুজ, যা আজও বারবার পুরুষের দ্বারা আক্রান্ত হয়েও রহস্যময়। এই শরীরের অধিকারী কোনো নারীকে উদ্দেশ্য করেই কি কবি লিখেছিলেন, নয়নে তোমার মদিরেক্ষণ মায়া, স্তন চূড়া দিল ক্ষীণ কোটি তটে ছায়া। কি নধর আর গৌরবর্ণ মন্দ্রার দুই উরু, যেন পূর্ণিমার চাঁদের আলোয় ভেসে যাওয়া দুই কলা গাছের গুড়ি। তাকিয়ে থাকে শুভজিৎ, তাকিয়েই থাকে। তার চোখের যেন পলক পড়ে না। এই তীব্র সৌন্দর্যের ছটা কি তার দুই চোখ অন্ধ করে দেবে? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন শুভজিৎ? আদর করো আমাকে।
তুমি দুই হাতে চোখ ঢেকে আছো কেন মন? আমার যে বড় লজ্জা করছে। ঘরের আলোটা কি নিভিয়ে দেবে? না প্লিজ মন, আমাকে দেখতে দাও, দু চোখ ভরে দেখতে দাও। তুমি জানো না কি দুর্লভ সৌন্দর্যের সাক্ষী আমি আজ। আমার শরীরে তোমার জিভের আগুন দাও, আমাকে পুড়িয়ে শেষ করে দাও শুভজিৎ। শুভজিৎ মন্দ্রার দুই পায়ের পাতায় চুমু খায়। এক একটা চুমু যেন সাপের ছোবল। পায়ের পাতা, হাঁটুর সন্ধিস্থল, উরু ত্রিভুজ, তলপেট, স্তনবৃন্ত, অবশেষে কামড়ে ধরে সে। মন্দ্রা শিউরে ওঠে, তার সারা শরীরে ফুটে ওঠে পদ্ম কাঁটা। মন্দ্রা উঠে বসে বিছানায়, দুই হাতে জড়িয়ে ধরে শুভজিৎকে। শুভজিতের মুখের মধ্যে নিজের স্তন প্রবিষ্ট করে বলে, খাও খাও, খেয়ে নাও আমায়। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে মন্দ্রার। তার চুল এলোমেলো, ভর হওয়া নারীর মতো সে সামনে পেছনে মাথা দোলাচ্ছে। আমি তোমার কাছে এরকম ভাবে গোপন অভিসারে আসবো? তুমি আমাকে এরকম ভালোবাসবে তো? আমি বিয়ে মানি না, আমি সংসার মানি না, আমি আমি শুধু তোমাকে চাই শুভজিৎ, শুধু তোমাকে। ভবিষ্যৎ নিয়ে ভাবতে নেই মন, ভবিষ্যৎ নিয়ে কল্পনা বোকারা করে। শুধু বর্তমানে থাকো, বর্তমানকে উপভোগ করো। কিন্তু শুভজিৎ, তুমি কি পাজামা পাঞ্জাবি খুলবে না? খুলে দাও, খুলে দাও। শুভজিৎ ঘরের মেঝেতে সোজা হয়ে দাঁড়ায়। তার পাঞ্জাবি, পাজামা, অন্তর্বাস সব খুলে তাকে নগ্ন করে মন্দ্রা। এবার সে দেখতে থাকে স্বপ্নের পুরুষকে। দীর্ঘকায় গৌরবর্ণ, বুকে নাভিতে ঘন কুঞ্চিত কেশদাম, পেশি বহুল সমস্ত শরীর আর লোহার মতন শক্ত দীর্ঘ উত্থিত লিঙ্গ নিয়ে মহাকাশে কালপুরুষের মতন দাঁড়িয়ে আছে মন্দ্রার শুভজিৎ। মন্দ্রা তার সারা শরীরে পাগলের মতো চুমু খেতে থাকে। তার উত্থিত পুরুষাঙ্গে ঠোঁট ছোঁয়ায়, তারপর তাকে টেনে আনে বিছানায়। তারপর উথাল পাথাল সমুদ্র। নিজের দুই পা দিয়ে অক্টোপাসের মতো শুভজিৎকে বন্দি করে ফেলেছে মন্দ্রা। তার মুখ থেকে কেবলই নির্গত হয় আশ্লেষের ধ্বনি। কাম অন শুভ, কাম। মাখনের মধ্যে ছুরির মতো অনাবিল মসৃণভাবে শুভজিৎ প্রবিষ্ট হয় মন্দ্রার রহস্যময় অন্ধকারে। ঢেউ ফুলে ওঠে, ফুলে ওঠে, সর্বোচ্চ উচ্চতায় ঢেউ ফুলে ওঠে। ভেঙে পড়ে, ফেনার রাশি ছিটকে যায় আগ্নেয়কুণ্ডে। মন্দ্রার মুখ থেকে নির্গত হয় শীতকার ধ্বনি। তারপর সে চুপ। তার দুই চোখ বন্ধ হয়ে যায়। তার মনে হয় শূন্যে মেঘের নৌকোয় সে ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে অন্তরের দিকে। মন্দ্রা আর শুভজিৎ এখন বিচ্ছিন্ন। শুভজিৎ পরে নিয়েছে পাজামা পাঞ্জাবি। বাইরের ঘরে সোফায় হাত পা আলগা করে মেলে দিয়ে সে টানছে সিগারেট। মন্দ্রার শরীরে পরম যত্নে সে একটা পাতলা চাদর বিছিয়ে দিয়েছে। কতক্ষণ ঘুমিয়েছিল মন্দ্রা তার খেয়াল নেই।
তার ঘুম ভেঙে যায়। অনেক দিন পর সে বড় তৃপ্তির ঘুম ঘুমিয়েছে। তার শরীর এখন তৃপ্ত, মন এখন শান্ত। জীবনে সেই এই প্রথম অনুভব করেছে, সেই অনুভব। বাকিটা ভাবতে এবার লজ্জা করলো তার। সে তাড়াতাড়ি উঠে বসলো বিছানায়, ঘড়ির দিকে তাকালো। কি, রাত 9টা বাজে। তার মানে প্রায় ঘন্টাখানেক ঘুমিয়েছে সে। শরীরের চাদরের দিকে তাকালো। শুভজিৎ কোথায়? তাকে ডাকার আগে কিংবা তার সঙ্গে মুখোমুখি হবার আগে নিজের নগ্নতা ঢাকতে হবে। খুব তাড়াতাড়ি বেশভূষায় নিজেকে ঢেকে নিল মন্ত্রা। টয়লেটে গেল। এসে দেখল শুভজিৎ 2 কাপ গরম চা নিয়ে বাইরের ঘরে অপেক্ষা করছে। এসো, চা নাও, ভালো লাগবে। খুব রাত হয়ে গেছে। আরে কোনো চিন্তা নেই, আমি ঠিক রিক্সা ধরে দেবো। তোমাকে ধন্যবাদ যে তুমি সরকারি গাড়ি নিয়ে আসোনি। কেন? সরকারি পরিচয় ছাড়া আমার নিজস্ব কোনো পরিচয় নেই। হ্যাঁ, সেই সাহস তুমি দেখাতে পেরেছো, তার জন্যই তো ধন্যবাদ। চায় চুমুক দিচ্ছে দুজনেই। সত্যি চা যেন শরীরকে চনমনে করে দিচ্ছে। আচ্ছা, আজ তোমার পুলিশ সাহেব ইতিমধ্যে বাড়ি ফিরে আসবেন না? তিনি আজ ফিরবেন না। ব্রজরাজপুরে নাকি জরুরি কি কাজ পড়ে গেছে। ব্রজরাজপুর থেকে উনি ফিরবেন না? রাতে থেকে যাবেন? কি এমন কাজ? আমি কিভাবে জানবো? আমি ওর কোনো ব্যাপার নিয়ে মাথা ঘামাই না। বুঝেছি। আচ্ছা, বলছি, আবার কবে দেখা হবে শুভজিৎ? আবার কবে এরকম ভালোবাসবে আমাকে? আবার কবে দেখা হবে? হবে হয়তো একদিন। রাত গভীর। সপ্তর্ষির চোখে ঘুম নেই, অম্বিকার চোখেও ঘুম নেই। থানার লকআপ, একটা ছোট্ট টেবিল। টেবিলের ওপারে হাত পিছমোড়া বাঁধা কয়েদির পোশাকে একটা টুলের ওপর বসে আছে বিস্কুট কারখানা থেকে যে লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে। আর টেবিলের এপাশে সপ্তর্ষি আর অম্বিকা। 400 ওয়াটের 2টো আলোর ফোকাস লোকটার মুখের ওপর ফেলা হয়েছে। লোকটা সারা মুখে ঘাম চকচক করছে, কপালে ঘাম, চুল ঘামে ভিজে সপ সপ করছে। আর তীব্র আলোর বাল্বের সামনে সে চোখ প্রায় খুলতেই পারছে না, চোখ বুজিয়ে বসে আছে। সপ্তর্ষি হাতের বেটে লাঠিটা দিয়ে লোকটার কাঁধে একটা খোঁচা দিল। লোকটা চমকে সোজা হয়ে বসল, তাকাবার চেষ্টা করল, কিন্তু আলোর তীব্রতায় সে ঠিক মতো তাকাতেই পারছে না। ঘুমিয়ে পড়লি নাকি শুয়োরের বাচ্চা? অম্বিকার প্রশ্নে লোকটা শুধু মাথা নাড়ল। তোর নাম কি বল? কিরে, নাম কি বল? অম্বিকা চরণ পাত্র। বাড়ি? বাড়ি নেই। মানে? ভিক্ষে করে ঘুরে বেড়াই, যেখানে জায়গা পাই রাত কাটাই। তা ভিখিরি সাজতে গালে দাড়ি লাগিয়েছিলি বুঝি? ভিখিরি না সাজলে সাদামাটা চেহারার লোককে কেউ ভিক্ষে দেয় না স্যার। পোড়ো বিস্কুট কারখানায় অত রাতে কি করছিলিস তুই? আমি শোবার জায়গা খুঁজছিলাম স্যার। ওখানে ঘুমোলে কেউ কিছু বলবে না তাই। এই
সপ্তর্ষি আর ধৈর্য রাখতে পারল না, হাতের লাঠিটা সপাটে লোকটার পিঠে চালিয়ে দিল বেশ কয়েকবার। যন্ত্রণায় লোকটা কুঁকড়ে গেল। একটা মিহি আওয়াজ যেন এলো তার গলা থেকে, কিন্তু মুখে যন্ত্রণার কোনো অভিব্যক্তি নেই। মাওবাদীদের দলে কতদিন আছিস বল, বল শালা। কারা মাওবাদী আমি চিনি না স্যার। মিথ্যে কথা বললে মেরে কড়ি কাটে ঝুলিয়ে দেবো তোকে। গুনগুন করে গান গাইছে লোকটা, কি একটা চটুল হিন্দি গানের সুর। আশ্চর্য নার্ভ তো, এত তীব্র আলোর সামনে বসে দরদর করে ঘামছে, মাঝে মাঝে মার খাচ্ছে, তবু এমন ভাব করছে যেন কিছুই হয়নি। তোদের দলে কতজন আছে? লিডারের নাম কি বল। এই পৃথিবীতে একা এসেছি স্যার, একাই যাব, কোনো দলে নেই। আবার হেয়ালি, তোরা কি এই বিস্কুট কারখানাতেই অস্ত্র মজুত করিস? কোথায় করিস? দলের অন্য লোকেরা কোথায় থাকে? ঈশান কোনে ঈশানি, কয়ে দিলাম নিশানি। ঈশান কোনে ঈশানি, কয়ে দিলাম নিশানি। ঘাড় নেড়ে নেড়ে লোকটা বলতে থাকে, স্যার এই লোকটা মহা ঘোরেল, এর মুখ থেকে কোনো কথা বের করা যাবে না। স্ট্যামিনা দেখছেন? মাওবাদীদের একজন না হয়ে যাই না। সপ্তর্ষি হঠাৎ উঠে দাঁড়ায়, টেবিল পার হয়ে লোকটার মুখোমুখি হয়। তাকে টেনে দাঁড় করায়। পরপর তার শরীরে লাঠির আঘাত করতে থাকে সপ্তর্ষি, কিন্তু গান গেয়েই যাচ্ছে গুনগুন করে লোকটা। উন্মত্তের মতো আঘাত করতে থাকে সপ্তর্ষি, কিন্তু কোনো লাভ হয় না। তার চোখের সামনে হঠাৎ সেই দৃশ্যটা ভেসে ওঠে। মনরা তার গালে ঠাস ঠাস করে চড় মারছে, তাকে ঠেলে বের করে দিচ্ছে ঘরের বাইরে, আর বলছে, নপুংসক, গেট আউট। আর কোনো দিন স্বামীর দাবি নিয়ে আমার ঘরে আসবে না তুমি। রাগে মাথাটা যেন জ্বলে যায় সপ্তর্ষির। মনে হয় তার শরীরে অনেক বৃশ্চিকের দংশন, আর সেই রাগেই যেন সপ্তর্ষি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আঘাত করতে থাকে আসামিকে। লাঠির আঘাত, কিল, চড়, ঘুষি, লাথি। লোকটা আর সহ্য করতে পারে না, মুখ থুবড়ে মাটিতে পড়ে গেছে ও। সপ্তর্ষি উপুর হয়ে শুয়ে থাকা শরীরটার উপর ভারী বুট শুদ্ধ পা তুলে দেয়। নাচতে থাকে তার শরীরের উপর। অম্বিকাও ভয় পেয়ে যায়। স্যার বলছি, এত এত মারবেন না স্যার, যদি দম আটকে মরে যায়। এপিডিআর সংস্থা আছে স্যার, মানবাধিকার কমিশন আছে, সবাই মিলে আমাদের পেছনে লেগে যাবে, লাইফ হেল করে দেবে স্যার। টু হেল উইথ ইয়োর হিউম্যান রাইটস কমিশন। এই লোকটা মাওবাদীদের একটা বড় চাই, এর মুখ থেকে বের করতেই হবে কথা।
বল বল শালা, কতদিন ধরে তোরা ওই পোড়ো কারখানায় ঘাঁটি কেড়েছিস? বল বল, দলে কতজন আছে, লিডারের নাম কি? অস্ত্র মজুত করে কোথায় রাখিস? বল বল, চোরের বাচ্চা। আমাদের একজন হোমগার্ড, দুজন কনস্টেবলকে খুন করেছিস তোরা। তোদের ছাড়বো না আমি। বল, কথা না বললে তোকে আজ মেরেই ফেলবো। বল। সপ্তর্ষি লোকটার চুলের ঝুঁটি ধরে দেয়ালে ঠুকছে, নাকে ঘুষি মারল, নাক দিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে লোকটার। লোকটা কাশছে, ভয়ানক কাশছে। সপ্তর্ষি ওর পেটে একটা লাথি মারল। লোকটা সপাটে পড়ল মাটিতে, ওর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, ক্রমশ নেতিয়ে পড়ছে ও। কিন্তু আশ্চর্য এদের প্রশিক্ষণ, সপ্তর্ষির প্রশ্নের পর প্রশ্নর একটা উত্তরও দেয়নি সে। দাঁতে দাঁত টিপে মার খেয়ে যাচ্ছে। সপ্তর্ষি আরো মারতে যাচ্ছিল তাকে। স্যার 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 স্যার, আর মারবেন না স্যার, এবার কিন্তু সত্যি মরে যাবে। সো লেট হিম ডাই, সন অফ আ। না স্যার, না স্যার, স্যার শুনুন, লকআপে এভাবে মৃত্যু হলে আইন আমাদের ছেড়ে দেবে না স্যার। মিডিয়া মিডিয়া আমাদের চেপে ধরবে স্যার, পুলিশের ইমেজ নিয়ে প্রশ্ন উঠবে স্যার। সপ্তর্ষি হঠাৎ থমকে যায়। সত্যি তো, কি করছে কি সে? এভাবে মেরে লোকটার মুখ থেকে কথা বের করা তো যাবেই না। উল্টে লকআপের মধ্যে ওর মৃত্যু হলে সপ্তর্ষি আর অম্বিকা দুজনই বিপদের মধ্যে পড়ে যাবে। না, এটা বোধহয় পদ্ধতি নয়। মাওবাদীদের মনোবল ভাঙতে ওদের আরো অনেককে গ্রেপ্তার করতে হবে, ওদের লিডারকে ধরতে হবে। ওরা যদি এখানে অস্ত্র মজুত করে থাকে তাহলে সেই অস্ত্রের ঘাঁটিকেও খুঁজে বের করতে হবে। ক্লান্তিতে, পরিশ্রমে, দুশ্চিন্তায়, অনিদ্রায় সপ্তর্ষির হঠাৎ শরীরটা খারাপ লাগতে শুরু করলো। মাথা ধরে আছে, ভীষণ জল তৃষ্ণা, ঘামের সঙ্গে ইউনিফর্ম সেঁটে গিয়ে ভীষণ অস্বস্তি হচ্ছে। লকআপ থেকে বেরিয়ে এলো সপ্তর্ষি, অম্বিকা। লকআপে চাবি দেওয়া হলো, একজন সিপাই পাহারায় রইল। বন্দি মাটিতে উপুর হয়ে পড়ে আছে। সেদিকে একবার তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখল সপ্তর্ষি। অম্বিকা হাবিলদারকে ডেকে বলল, লকআপের দরজা সাবধানে খুলে আসামিকে যেন খাবার আর জল দেওয়া হয়। ইয়েস স্যার। অম্বিকার ঘরে সপ্তর্ষি ফ্যানের নিচে বসেছিল, খুব ক্লান্ত বোধ করছিল। স্যার আমি বলছি আপনি বাংলোয় চলে যান, ডিনারটা খেয়ে রেস্ট নিন, আজ আপনার ঘুমটা খুব দরকার। হ্যাঁ, আমি ইন্সপেকশন বাংলোয় চলে যাই। আই নিড সাম স্লিপ। অম্বিকা, তুমি এই আসামিকে পাহারায় রেখো। আর বিস্কুট কারখানায় আমাদের পেট্রোল বাহিনী চলে গেছে তো? হ্যাঁ স্যার, ঠিক যেমন আপনি বলেছেন। ওই বড় হলঘরটার এন্ট্রেন্সে মেজবাবু পাহারায় থাকবে সারা রাত ফোর্স নিয়ে, আর থার্ড অফিসার পেছনের দরজাতে পাহারায়। তার মানে তুমি তো থানাতে আজ একা? একা কোথায় স্যার, এত ফোর্স, র্যাফ সবই তো আমার সঙ্গে আছে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার। ওকে, গুড নাইট। আসুন স্যার।
গাড়ি থেকে নেমে ইন্সপেকশন বাংলোয় নিজের ঘরের সামনে একটা চেয়ারে কিছুক্ষণ বসে রইল সপ্তর্ষি। চৌকিদার এসে জিজ্ঞেস করলো, স্যার খাবার গরম করি? একটা সিগারেট ধরিয়ে চুপচাপ বসে আছে সপ্তর্ষি। চারপাশ নির্জন, বাংলোর ঘেরা জায়গায় প্রচুর গাছপালা, আকাশে রাঙা ভাঙা চাঁদ। সপ্তর্ষির হঠাৎ মনে হলো সে খুব একা, ভীষণ একা। মঞ্জাকে বিয়ে করে সে কি ভুল করল? কোনো দিন কি সে নিজের সক্ষমতাকে ফিরে পাবে? পারবে মঞ্জার যৌন বাসনাকে যুক্ত করতে? মঞ্জা যদি তার জীবন থেকে চলে যায়, তবে কোনো নারীকেই তো সে সুখী করতে পারবে না। হঠাৎ তার ঝিমলির কথা মনে পড়ল। আচ্ছা, ঝিমলি কি তাকে ভালোবাসে? তার হাব ভাব, আচার আচরণ থেকে সপ্তর্ষির মাঝে মাঝে মনে হয় ঝিমলি যেন তাকে ভালোবাসে। কিন্তু সে কি সত্যি প্রাণের ভালোবাসা নাকি? সপ্তর্ষি অফিসে বসেছিল। ফাইলের স্তূপ জমে আছে। কদিন অফিসে ঠিকমতো বসাও হয়নি, ফাইলের কাজও করা হয়নি। তাই একের পর এক ফাইল দেখে সই দিচ্ছিল সে। হঠাৎ এক্সটেনশনের ফোনটা বেজে উঠল। ওপাশে ঝিমলি। হ্যালো। স্যার, ওসি ব্রজরাজপুর থানা আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। কথা বলবেন স্যার? হ্যাঁ, লাইনটা দিন। ঝিমলি লাইনটা কানেক্ট করে দিল। স্যার, গুড মর্নিং। হ্যাঁ অম্বিকা, বলো। যাকে সেদিন ধরা হলো সেই লোকটা, তার থেকে কথা বের করতে পেরেছো? নাম কি লোকটার? অ্যান্ড এনি আদার ইনফরমেশন? না স্যার, আপনি তো চলে এলেন সেদিন। গতকাল সকালে ঠিক 10টা নাগাদ ওকে স্যার পলাশপুর সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে প্রডিউস করলাম। ম্যাজিস্ট্রেট সাহেবের আদেশে লোকটার 2 সপ্তাহ পুলিশ কাস্টাডি হয়েছে স্যার। কিন্তু আপনি ঠিকই বলেছেন স্যার, হি ইজ আ ভেরি হার্ড নাট টু ক্র্যাক। নানা রকমভাবে ইন্টারোগেশন করেও লোকটার মুখ থেকে একটা কথা বের করতে পারছি না। 3rd ডিগ্রি ছাড়া ওর মুখ থেকে তুমি কথা বের করতে পারবে না অম্বিকা। কিন্তু স্যার 3rd ডিগ্রি অ্যাপ্লাই করতে গেলে নিজের চাকরিটাই না খোয়াতে হয়। কেন বলো তো? স্যার, থানার আশেপাশে সবসময় রিপোর্টাররা ঘোরাঘুরি করছে। যদি কোনোভাবে খবর পেয়ে যায় যে আমরা বন্দিকে লকআপে মারধর করছি, সঙ্গে সঙ্গে ফরাও করে কাগজে লিখে দেবে, মানবাধিকার কমিশনে নালিশ জানাবে। আর ওই মানবাধিকার কমিশন স্যার আমাদের পেছনে লেগে যাবে। এইসব কমিশনকে আমি খুব ভয় পাই স্যার। বুঝলাম। আচ্ছা, তোমার ওই রাউন্ড দ্য ক্লক নজরদারি ওটা চলছে তো? কোথায় স্যার? ওই বিস্কুট কারখানায় তো? হুম। চলছে স্যার। আমার 2nd অফিসার, 3rd অফিসার আর আপনি আপনার অফিস থেকে যে 2জন অফিসার পাঠিয়েছেন তাদের দিয়ে বাই রোটেশন ওখানে নজরদারি রাখছি। রাতের দিকে কাউকে ওই বাড়িতে আসতে দেখা যায়নি? না স্যার, একটা শিয়ালকে পর্যন্ত ওরা দেখতে পায়নি। এখন এই লোকটাকে নিয়ে আমি কী করবো তাই ভাবছি। কতদিন ওকে এভাবে আটকে রাখবো স্যার? মানে ওর বিরুদ্ধে তো কোনো স্পেসিফিক কেসও নেই, আর ওর মুখ থেকে তো একটাও কথা বের করা যাচ্ছে না। তবুও আমার মনে হচ্ছে এই লোকটার সঙ্গে মাওবাদীদের যোগাযোগ আছে। হ্যাভ সাম পেশেন্স অম্বিকা।
তুমি জাস্ট ক্রমাগত ওকে একই প্রশ্ন জিজ্ঞেস করে যাও। নিয়ম করে প্রতিদিন সকাল বিকেল 2-3 ঘন্টা করে ইন্টারোগেশন চালাও। দেখবে অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম হি ইজ বাউন্ড টু ব্রেক ডাউন অ্যান্ড ক্র্যাক। ঠিক আছে স্যার, আপনার নির্দেশ মতোই সব করছি। হ্যাভ এ গুড ডে স্যার। গুড ডে। সপ্তর্ষি রিসিভার নামিয়ে রেখে কিছুক্ষণ নিজের ঘূর্ণি চেয়ারে বসে রইল চুপচাপ। সামনে খোলা ফাইল। আজ যেন কাজে মুড আসছে না। ব্রজরাজপুরে একদিন কাটিয়ে পলাশপুরের বাংলোয় ফিরে পর্যন্ত মন্দ্রার সঙ্গে তার তেমন বাক্য বিনিময় হয়নি। এখন তারা বাইরের লোকেদের সামনে স্বামী স্ত্রীর অভিনয় করে যাচ্ছে মাত্র। আলাদা আলাদা ঘরেই শুচ্ছে। আজ সকালে দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করেছে। ওই টুকটাক দু একটা কথাবার্তা। যেমন গতকাল মন্দ্রার মা বাংলোয় দিল্লি থেকে ফোন করেছিলেন, খবরাখবর নিচ্ছিলেন। মন্দ্রার মা, দাদা ও বৌদির কিছুদিন বাদে পলাশপুরে ঘুরে যাবার ইচ্ছে আছে। চায়ের টেবিলে সপ্তর্ষি জানিয়েছিল দিন 15-র মধ্যে তাকে একবার কলকাতায় যেতে হবে। তখন মন্দ্রা ইচ্ছে করলে তার সাথে যেতে পারে। অনুরাধা দেবীর সঙ্গে শ্বশুরবাড়িতে কাটিয়ে আসতে পারে কয়েকদিন। মন্দ্রা কোনো উত্তর দেয়নি। সপ্তর্ষির কানে ইতিমধ্যে খবর এসে গেছে যে সে যেদিন বাংলোয় ছিল না, ব্রজরাজপুরে রাত কাটিয়েছিল। মন্দ্রা নাকি সাইকেল রিকশায় এই শহরেই কাছাকাছি কোথায় গিয়েছিল। ফিরেছে রাত 9টার পর। খবরটা শুনে কপালে ভাঁজ পড়েছিল সপ্তর্ষির। কোথায় গিয়েছিল মন্দ্রা? কোথায়? এই শহরে কি তার চেনাশোনা কেউ আছে? প্রশ্নটা তার মনে বারবার ঘোরাঘুরি করছিল। এমনকি দুপুরবেলা মধ্যাহ্নভোজনে গিয়েও মন্দ্রার মুখের দিকে গোপনে তাকিয়ে সে যেন কিছু বুঝতে চাইছিল। কিছুই বুঝতে পারেনি। নির্বিকার ভাবলেশহীন মুখে মন্দ্রা খেয়ে যাচ্ছিল। শুধু একবার জিজ্ঞেস করলো, আজ তুমি পলাশপুরে থাকছো না দূরে কোথাও যাচ্ছ? কেন বলো তো? মন্দ্রা তার দিকে তাকিয়েছিল। সপ্তর্ষি ঠিক উত্তর তো দেয়নি। উত্তর দেবার বদলে একটা প্রশ্ন করেছে, এবং সেই প্রশ্নে যথেষ্ট ঝাঁজ আছে। না, এমনি জিজ্ঞেস করছি, কোনো কারণ নেই। সব প্রশ্নের পেছনে যে কোনো কারণ থাকবে এরকম তো নাও হতে পারে নাকি? সপ্তর্ষি ভেতরে ভেতরে কেঁপে উঠেছিল। তার মনে হয়েছিল এখনই একটা ঝগড়া শুরু হয়ে যেতে পারে। সে শুধু শান্তভাবে বলেছিল আজ দূরে কোথাও যাবে না, অফিসেই থাকবে। তারপরেই তার মনে হয়েছিল জিজ্ঞেস করে সেদিন সন্ধে রিক্সা করে কোথায় গিয়েছিল মন্দ্রা। কিন্তু সাহস পায়নি সপ্তর্ষি। নিজের কাছে সে মনে মনে আজকাল স্বীকার করে যে স্ত্রীকে সে ভয় পেতে শুরু করেছে। ঝিমলি ঢুকলো ঘরে। মেরুন রঙের একটা খুব সাধারণ শাড়ি পরেছে ঝিমলি। ব্লাউজের রং সাদা। ঝিমলি আদৌ ফর্সা নয়, শ্যামবর্ণ, কিন্তু তার মুখ আর চোখের চাহনিতে তীক্ষ্ণ এক বুদ্ধির ছাপ, যা বারবার আকর্ষণ করে সপ্তর্ষিকে। ঝিমলির চুল কাটা নয়, মফস্বলের মেয়েদের মতো তার মাথায় খোঁপা, কপালে ছোট্ট মেরুন টিপ। সপ্তর্ষির দিকে তাকিয়ে ঝিমলি বলল, স্যার, আপনার শরীরটা কি আজ ভালো নেই? কেন বলুন তো? না, কিরকম যেন মনে হচ্ছে দুশ্চিন্তায় আছেন। হ্যাঁ, দুশ্চিন্তা বলতে পারেন। ব্রজরাজপুরে মাওবাদীদের একটা গোপন ঘাঁটি তৈরি হয়েছে। অনেক চেষ্টা করেও আমরা তাদের ট্র্যাক ডাউন করতে পারছি না। ঠিক পারবেন স্যার। আপনি খুব দক্ষ এবং সৎ অফিসার। ইতিমধ্যে এখানকার লোকজন তো বলতে শুরু করেছে। কিন্তু স্যার, সবসময় যদি এত ডিপ্রেশনে ভোগেন তাহলে তো বড় বড় ক্রিমিনালদের মোকাবিলা করতে পারবেন না। আপনি একটু হাসুন তো স্যার, কথাবার্তা বলুন, হইচই করুন। আমি চা আনছি। আমি জানি আপনার মনটা এখন চা চা করছে, তাই না? কিভাবে বুঝলেন? মেয়েরা ছেলেদের চোখ মুখ দেখে সব বুঝে যেতে পারে। ঠিকই বলেছেন। চা নেওয়া যাক। দুটো চা। স্যার, বাড়ি থেকে নাড়ু এনেছি, খাবেন?
নাড়ু কার তৈরি, আপনার? না, আমার মায়ের। আচ্ছা, আপনার মা তো প্রাইমারি স্কুলে চাকরি করেন, সময় টময় পান নাড়ু বানাবার? মা টুকটাক খাবার তৈরি করতে খুব ভালোবাসেন। মার হাতের নাড়ু খেয়েই দেখুন না। দিন, বেশি নয় কিন্তু, 4টে। হ্যাঁ স্যার, 4টে। একটা পরিষ্কার প্লাস্টিকের বাটিতে 4টে নাড়ু। কি অপূর্ব স্বাদ। সপ্তর্ষি সবগুলো খেয়ে নিল। বলতেই হবে, নাড়ু তৈরিতে আপনার মায়ের দক্ষতা অসাধারণ। আজ বাড়িতে গিয়ে যখন বলবো স্যার আমাদের সাহেব নাড়ু খেয়ে খুব তৃপ্তি পেয়েছেন, মা যে কি আনন্দ পাবেন। চা এলো। সপ্তর্ষি বলল, আপনি আমার সামনে বসে চা নেবেন, কাপটা নিয়ে পাশের ঘরে পালিয়ে যাবেন না যেন। না স্যার, সেদিনই তো আপনি অর্ডার করেছেন যে অফিসে আমরা একসঙ্গে চায়ের আসর বসাবো। আপনার আদেশ কি আমি অমান্য করতে পারি স্যার? থ্যাংক ইউ সো মাচ। চা পর্ব চলছে দুজনের। বিকেল ক্রমশ পড়ে আসছে। বিকেলের আলো যেন ম্লান বিষণ্ণ। চা পর্ব শেষ হবার পরও সপ্তর্ষি চুপচাপ বসে আছে। ঝিমলির একটু অস্বস্তি হচ্ছে। সাহেবকে আজ বড্ড বেশি চিন্তিত লাগছে, চিন্তিত এবং অসহায়। ঝিমলির হঠাৎ মনে হলো সাহেব কোনো ব্যাপারে মনোকষ্টে ভুগছেন। স্যার, আমি তাহলে এবার যাই। আজকে ডাকে কি চিঠিপত্র এলো একটু দেখে গুছিয়ে রাখি স্যার। কেন, আমার সামনে কিছুক্ষণ বসলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আচ্ছা, আপনি সবসময় তো কাজ কাজ করেন কেন বলুন তো? ঝিমলি লজ্জা পেল, স্মিত হাসল। তবে কথাটা তার ভালো লাগলো। এই আপন ভোলা লোকটার সামনে বসে থাকতে তারও খারাপ লাগে না। অফিসে কাজ করতে আর ইচ্ছে করছে না, চলুন কোথাও একটু বেরিয়ে আসি। কোথায় যাবেন স্যার? মন খারাপ হলে আমাদের এখানে তো যাবার জায়গা একটাই, নদীর ধারে গিয়ে বসে থাকা। যাবেন? তার মানে আজ আপনার মন খারাপ? কেন স্যার? মন খারাপের কি কোনো কারণ থাকে? কোনো কোনো দিন মন খুব ভালো থাকে, বেঁচে থাকাটাই মনে হয় অমূল্য। আর কোনো কোনো দিন অকারণেই মন ভার হয়ে থাকে। কেন, সেই রবীন্দ্রসঙ্গীতটা শোনেননি আপনি? আজ কিছুতেই যায় না, যায় না মনের ভার। বুঝেছি। নদীর ধারে আমি আপনার সঙ্গে যেতে পারি স্যার, কিন্তু অফিসের কেউ কিছু মনে করবে না তো? না মানে, এটা তো কলকাতা নয়, মফস্বল। এখানকার লোকজন। কে কি ভাবলো আপনার তাতে কি এসে যায়? আর আপনি তো আমার সঙ্গে যাচ্ছেন, আমার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পাবে কি? ছেড়ে দিন স্যার, কে কি বললো তাতে আমারও কিছু যায় আসে না। আর নদীর ধারে বেড়াতে বেশ লাগে, আমারও অনেকদিন যাওয়া হয়নি। অফিস থেকে বেরিয়ে এলো সপ্তর্ষি। ধবধবে সাদা স্করপিও অপেক্ষমান। চালক ছুটে এলো, সপ্তর্ষির নিরাপত্তা রক্ষী ছুটে এলো। সাহেব যেখানে যান তাকেও সঙ্গে যেতে হয়। সাহেবের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তার। সপ্তর্ষির পেছনে কিছুটা অপ্রতিভভাবে ঝিমলি। অফিসের আনাজ কানাজ থেকে উঁকিঝুঁকি শুরু হয়েছে। সাহেব হঠাৎ তার মহিলা পিয়ের সঙ্গে কোথায় চললেন। এরা কি ডুবে ডুবে জল খাচ্ছে নাকি? সপ্তর্ষি সব আঁচ করেও গম্ভীর মুখে কিছু না দেখার ভান করল। মফস্বলের এসব লোকজন হচ্ছে এটুলি পোকার মতো। এরা সব সময় মানুষের পেছনে লেগে থাকে খুঁত ধরবার জন্যে। ওসব পাত্তা না দিলেই হলো। নিজের মনের ইচ্ছেকেই সে এখন প্রাধান্য দিতে চায়। এই মুহূর্তে তার মনে হচ্ছে সে ঝিমলিকে নিয়ে নদীর ধারে বেড়াতে যাবে, ব্যাস। যা মনে হচ্ছে সেটাই সে করবে। তাতে কে কি ভাবলো তার কিচ্ছু আসে যায় না।
নিরাপত্তারক্ষী গাড়িতে উঠতে যাচ্ছিল। দাঁড়াও, সপ্তর্ষি তাকে নিষেধ করল। তোমাকে যেতে হবে না, আমরা একটু ঘুরতে যাচ্ছি, এখনই চলে আসবো। ঝিমলি বসল পেছনের আসনে, সপ্তর্ষি চালকের পাশে সামনে। কোথায় যাবো স্যার? চালক জানতে চাইল। নদীর ধারে। নদীর নামটা বেশ সুন্দর, গন্ধেশ্বরী। এই নদীতে জল নেই, অধিকাংশ জায়গাতেই গৈরিক বালির বিস্তার। মাঝে মাঝে পায়ের গোড়ালি ডোবা জল তীর বয়ে যাচ্ছে, যেন বিশাল একখণ্ড আয়নার মতো পড়ে আছে সেই জলের প্রতিমা। নদীর ওপর দিয়ে ওপাশে কংক্রিটের সেতু উড়িষ্যার দিকে বিস্তৃত। নদীর ধারে ধারে গাছপালা, পাখির কুজন, আকাশের রং প্লেটের মতন। সূর্য পশ্চিম দিকে প্রায় অস্তমিত। সূর্যাস্তের ক্ষীণ ছায়া নদীর জলে পড়ে ঝিকমিক করছে। অন্ধকার যেন ক্রমশ তার আলখাল্লা বিছিয়ে দেবার আয়োজনে মেতেছে চারপাশে। সাঁওতালি ভাষায় গান গাইতে গাইতে কয়েকজন আদিবাসী মেয়ে জলের আয়নায় গোড়ালি ডুবিয়ে ওপার থেকে এপারে আসছিল। কালো পাথর দিয়ে যেন কোঁদা তাদের শরীর। যৌবন উপচে পড়ছে সেই শরীরে। হাঁটু পর্যন্ত সস্তা রঙিন শাড়িতে তারা নিজেদের সাজিয়েছে। মাথার খোঁপায় সাদা রং ফুল, হাতে মোটা রূপোর বালা। কাঁধ ধরাধরি করে অদ্ভুত এক ছন্দে নিজেদের ভাষায় গান গাইতে গাইতে তারা যেন পারিপার্শ্বিক ভুলে নিজেদের মধ্যে আনন্দে ডুবে আছে। নদীর পাড়ে লোকজন নেই, নির্জন। অনেক দূরে সপ্তর্ষির গাড়ি পাকা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। একটা বড় পাকুড় গাছ তার ডালপালা মেরে হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। কিরকম লাগছে ঝিমলি? খুব ভালো। অনেকদিন বাদে এখানে এলাম। আমাদের বাড়ির কাছাকাছি এমন জায়গা আছে জানেন স্যার, যেখানে এলে মনে হয় পৃথিবীর কোনো জায়গা ভ্রমণ করার আর দরকার নেই। এখানেই মাঝে মাঝে এসে নির্জনতার মাঝে বসে থেকে প্রকৃতির সৌন্দর্য দু চোখ ভরে দেখি। চলো ঝিমলি, ওই পাকুড় গাছের নিচে গিয়ে কিছুক্ষণ বসি। সন্ধে নামছে, এখন ঠিক গোধূলি। গোধূলির এই রূপ তোমাকে পাশে নিয়ে আজ উপভোগ করব। ঝিমলি চমকে উঠল। সাহেবের কথা সুর যেন কেমন। লজ্জা পেল, কিছু বলল না। সপ্তর্ষিকে অনুসরণ করে গাছের নিচে এসে বসল। সপ্তর্ষির হাতে একটা টর্চ ঠিক আছে, কোমরে রিভলভার। সে টর্চ জেলে চারপাশ দেখে নিল। পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু শুকনো গাছের পাতা পড়ে আছে, ভয়ের কিচ্ছু নেই। সপ্তর্ষির ঠিক পাশেই ঝিমলি বসেছে, তাকিয়ে আছে দূরের একটা টিলার দিকে, যার পেছনে বিশাল গোল লাল বল প্রায় অদৃশ্য। সপ্তর্ষি হঠাৎ ঝিমলির একটা হাত টেনে নিল। ওরকম সিঁটিয়ে বসে আছো কেন? ভয় পাচ্ছ বুঝি আমাকে? ঝিমলি আবার চমকে ওঠে। হাতটা টেনে নিতে গিয়েও কি মনে করে নিজেকে সংযত করে। আপনাকে ভয় পাবো স্যার? আপনাকে আমি... কি বলো? থামলে কেন, বলো। দেবতার মতো মনে হয় আপনাকে। আমার মতো একজন সাধারণ মেয়েকে আপনি অফিসে কত সম্মান দিয়ে কথা বলেন সবার সামনে। আগেকার সাহেবরা তো
আমাদের মতো কর্মচারীদের দিকে তাকাতই না, যেন তাকালেই তাদের পদমর্যাদা কমে যাবে। সেই তুলনায় আপনি কত উঁচু মনের মানুষ, মানুষকে সম্মান দিতে জানেন। বিশ্বাস করুন স্যার, আপনাকে আমি খুব শ্রদ্ধা করি। সপ্তর্ষি হঠাৎ যেন কিরকম বেসামাল হয়ে যায়। সে গাছের আড়ালে আসন্ন সন্ধ্যার আলো ছায়ার ঝিমলিকে নিজের দিকে টেনে নেয়। ঝিমলি বাধা দেয় না, সে যেন একটু বিস্মিত, অবাক। সপ্তর্ষি ঝিমলির সুশ্রী মুখ দুই হাতে আলতো করে ধরে, তার চোখের ভুরুতে চুমু খায়। ঝিমলি কেঁপে ওঠে, এবার নিজেই ঘন হয়ে আসে সপ্তর্ষির দিকে। আমাকে দেবতা ভেবো না প্লিজ, শ্রদ্ধাও আমার চাই না। আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই ঝিমলি। আমাকে আমাকে কেউ ভালোবাসে না। আমি না বড় বড় ভালোবাসার কাঙাল। কেন স্যার? মেম সাহেব অত সুন্দরী, ওরকম স্ত্রী পেলে পুরুষদের আর কি চাই? শুধু রূপটাই কি সব ঝিমলি? মনে যদি মিল না হয় তাহলে। ঝিমলি হঠাৎ এক হাত দিয়ে সপ্তর্ষির মুখে চাপা দেয়। স্যার, আমি শুনতে চাই না। আমি আপনার দাম্পত্য জীবনের কথা শুনতে চাই না। শুধু একটাই কথা বলবো স্যার, আপনাকে আমিও ভালোবেসে ফেলেছি। যখনই আপনার মনে হবে আপনি একা, আপনি খুব দুঃখ পাচ্ছেন, তখনই কাছে আসবেন। আমি আপনাকে ভালোবাসায় ভালোবাসায় ভরিয়ে দেব, আপনাকে খাইয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব। বলতে বলতে ঝিমলিও এবার লজ্জার খোলস থেকে বেরিয়ে আসে। পাগলের মতো চুমু খেতে থাকে সপ্তর্ষিকে, কপালে, নাকে, গালে, ঠোঁটে, চিবুকে। সিভিল ড্রেসে আছে সপ্তর্ষি, তার হাওয়াই শার্টের বুকের দুটো বোতাম খোলা, বুক জুড়ে কালো কুঞ্চিত কেশদাম। সেই কেশদামে নাক ঘষতে থাকে ঝিমলি। সপ্তর্ষি দুই হাতে ঝিমলির দুই স্তনে হাত দেয়। পাখির বুকের মতো কাঁপছে ঝিমলির দুই ছোট ছোট নিটোল স্তন, যেন জামার নিচে লুকোনো দুটো কুবো পাখি। আমাকে আরো ভালোবাসুন, আরো। আপনার যা ইচ্ছে তাই করুন। আমি আপনার, আমার শরীর আপনার, আমাকে গ্রহণ করুন। সপ্তর্ষির দীর্ঘশ্বাস পড়ে। ঝিমলি জানে না সপ্তর্ষি কিছুটা ভালোবাসতে পারে, সবটা পারে না। সংরাগের তীব্রতায় ঝিমলি তার ব্লাউজের বোতাম পটপট করে টেনে খুলে ফেলেছে। আঁচল লুটেছে নদীর ধারের গৈরিক মোরামে। পিঠের দিকে হাত ঘুরিয়ে ব্রাইট স্ট্র্যাপ খুলে ফেলল। সপ্তর্ষি চোখ ভরে দেখছে ঝিমলির দুই টাটকা স্তন। তার মনে হচ্ছে দুটো তামাটে মাংসপিণ্ড, অপূর্ব ভাস্কর্য। আর স্তনবৃন্ত দুটি যেন দুটি কাজু বাদাম। মেয়েরা কামনার মুহূর্তে কি মায়ের রূপ ধারণ করে। ঝিমলি সপ্তর্ষির মাথা টেনে এনে ইঙ্গিত করে তার স্তনবৃন্তে মুখ দিতে। সপ্তর্ষি তাই করে। কিরকম লোনা স্বাদ, সোঁদা গন্ধ। ঝিমলি শিউরে শিউরে ওঠে। এখন অন্ধকার, চারপাশে কেউ নেই। আপনি আমাকে নিন স্যার, আমাকে ধন্য করুন। সপ্তর্ষি ভয় পেয়ে যায়। সে জানে তার দুর্বলতা কোথায়।
এত উত্তেজনার মুহূর্তেও তার পুরুষাঙ্গ গুটিয়ে ছোট্ট হয়ে আছে। না না না, তার এই অক্ষমতা, এই দুর্বলতা ঝিমলিকে বুঝতে দেওয়া চলবে না। ঝিমলি, ঝিমলি, নিজেকে নিজেকে সংযত করো, ওরকম করো না। ভালোবাসা মানে কি শুধুই শরীর? তোমার মনের সঙ্গে আমার মনের মিল, তোমার আমার মধ্যে বোঝাপড়া, এটাও তো ভালোবাসা, তাই না? আমার তো মনে হয় এটাই প্রকৃত ভালোবাসা। শরীরের আনন্দ সে আর কতদিন ভালো লাগে, কিন্তু তোমাকে না দেখতে পেলে আমার আমার মন খারাপ হয়ে যায়। এটাই মনে হয় হৃদয়ের আরতি। তুমি নিজেকে গুছিয়ে নাও ঝিমলি, আমাদের এবার যেতে হবে। নিজেকে এতটা খুলে দিয়েছিল বলে ঝিমলি খুব লজ্জা পায়। সে তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিয়ে বলে, চলুন স্যার। গাড়িতে ওঠার মুহূর্তে সপ্তর্ষির মোবাইল বেজে ওঠে। হ্যালো। কথা বলছে টাউন থানার ওসি। সে যা খবর দেয় তা সত্যি চমকে ওঠার মতো। স্যার, স্যার, ওএসএস মলে বিস্ফোরণ স্যার। হোয়াট? তাড়াতাড়ি চলো, কুইক। শেষ হল শ্রীনীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস ছায়া মারিচের প্রেমের ৫ম পর্ব। নমস্কার। নমস্কার। আজকে আমরা শুনব শ্রীনীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস ছায়া মারিচের প্রেমের ৬ষ্ঠ তথা অন্তিম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। ঘটনা একেবারে তুঙ্গে। সপ্তর্ষি বিস্কুট কারখানা থেকে যে লোকটাকে ধরে নিয়ে এসেছিল রেড করে, তাকে প্রচুর মারধর করেও তার মুখ থেকে একটা কথাও বার করতে পারেনি। এদিকে তার স্ত্রী মন্দ্রা শুভজিতের সাথে সমস্ত সীমা পেরিয়ে গেছে, শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছে তার সাথে। সপ্তর্ষিও যে কিছু ভুল করেনি তা নয়, সে নিজের অক্ষমতা সত্ত্বেও তার পিয়ে ঝিমলির সাথে ঘনিষ্ঠ হয়েছে। আর সবচেয়ে ভয়ানক ঘটনা হচ্ছে, মাওবাদীরা যেটা করতে চেয়েছিল সেটা করে ফেলেছে। কারণ ৫ম পর্বের শেষে আমরা শুনলাম যে ওএসএস মলে বোম ফেটেছে, এক্সপ্লোশন হয়েছে। এটা শুনে সপ্তর্ষি চলেছে ওএসএস মলের দিকে। দেখা যাক এই অন্তিম পর্বে কি পরিণতি হয় সপ্তর্ষির, শুভজিতের, মন্দ্রার এবং ঝিমলির। শুরু করছি ছায়া মারিচের প্রেমের ৬ষ্ঠ তথা অন্তিম পর্ব।
ঝিমলিকে তার বাড়ির রাস্তায় নামিয়ে দিয়ে ঠিক 10 মিনিটের মধ্যে ওএসএস মলে পৌঁছে সপ্তর্ষি পড়ল মহা বিশৃঙ্খলার মধ্যে। মহাবিপণীর প্রবেশ দরজা থেকে 200 মিটার বৃত্তাকারে পুলিশ গার্ডওয়াল দিয়ে কর্ডন করে রেখেছে। এত অল্প সময়ের মধ্যে হাজার হাজার মানুষ কর্ডনের বাইরে ভিড় জমিয়েছে। চিৎকার, চেঁচামেচি, কান্না, আর্তনাদ, কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। টাউন থানার ওসি সুগত দীর্ঘদেহী সামনেই দাঁড়িয়ে সব সামলাচ্ছিল। ফায়ার ব্রিগেডের গাড়ি 3টে পৌঁছে গেছে ঘটনাস্থলে। তারা পাইপ সেট করে বিপণীর ভেতরে জল পাঠাচ্ছে। আগুনের হলকা আর ধোঁয়া চোখে পড়ল সপ্তর্ষির। সুগত তাকে 5 মিনিটের মধ্যে সব ব্রিফ করল। মহাবিপণীর একতলায় একটা সফট টয়েজের বড় দোকান আছে। সন্ধ্যের দিকে বিপণীতে ভালোই ভিড় থাকে, আজকেও ছিল। একজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে যা শোনা গেছে, ওই পুতুলের দোকানের সামনে একটা বেশ বড় টেডি বেয়ার পড়ে থাকতে দেখা যায়। ভিড়ের মধ্যে থেকে 5-6 বছরের একটা বাচ্চা মেয়ে লাফাতে লাফাতে ছুটে এসে ভাল্লুকটাকে হাতে তুলে নেয়। ব্যাস, সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ। গ্রাউন্ড ফ্লোরে প্রায় সবকটি দোকানের কাঁচ ভেঙে যায়। দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় দোকানগুলো। বাচ্চা মেয়েটি, স্যার, বাচ্চা মেয়েটিকে কাছাকাছি গ্রিন নার্সিংহোমের সঙ্গে সঙ্গে অ্যাডমিট করা হয়। ওর বাবা মা সঙ্গেই ছিলেন। তারাও অল্প বিস্তর আঘাত পান বোমার স্প্লিন্টারে। তবে সেই আঘাত তেমন গুরুতর নয় স্যার। কিন্তু কিন্তু বাচ্চা মেয়েটাকে বোধহয় বাঁচানো যাবে না স্যার। তার মুখ, চোখ, শরীরের 90% আগুনে ঝলসে গেছে স্যার। আইসিইউতে চিকিৎসা চলছে। তারপর বম ব্লাস্ট হতেই বিপণীতে যারা ছিল তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় স্যার। সবাই পালিয়ে বাইরে বেরিয়ে আসতে চায়। তাতে গেটের কাছে সাংঘাতিক ভিড় হয়ে যায়। স্ট্যাম্পিডে 2জন বয়স্ক ভদ্রলোক গুরুতর আহত স্যার। তাদেরও ওই নার্সিংহোমেই অ্যাডমিট করা হয়েছে। আমার থানায় যত ফোর্স ছিল স্যার, সবাইকে এখানে নামিয়ে দিয়েছি। দমকলের গাড়ি, মানে ভেতরে 2টো দোকানে আগুন লেগেছে, সেই আগুন প্রায় নিভিয়ে এনেছে। এসডিও সাহেবকে অনুরোধ করে ওর সিভিল ডিফেন্স টিমকে পুরোপুরি নামিয়ে দেওয়া হয়েছে। আরও কোথায় কে আহত হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। আপনি কি ভেতরে যাবেন নাকি স্যার? নিশ্চয়, চলো। দমকলের পাইপ, জল, কাদা, মানুষের ছেড়ে যাওয়া জুতো, রুমাল, আগুনের হলকায় পুরো কেওস হয়ে আছে স্যার। ধ্বংসাবশেষ পার হয়ে সপ্তর্ষি আর সুগত টেডি বেয়ারটা যেখানে পড়েছিল সেখানে এসে দাঁড়ায়। বিস্ফারিত চোখে সপ্তর্ষি দেখে একটা ছিন্ন ভিন্ন খেলনা ভাল্লুকের অংশ বিশেষ ছড়িয়ে ছিটিয়ে, মেঝেতে চাপচাপ রক্ত, এখনো মানুষের এলোমেলো ভিড়। হঠাৎ এরকম বম ব্লাস্টের কারণ কি সুগত? মাওবাদীদের কাজ বলেই মনে হচ্ছে স্যার। তো শুধু মলের গ্রাউন্ড ফ্লোরটাই ক্ষতিগ্রস্ত হয়েছে? ওপরের ফ্লোরগুলোতে কোনো ইম্প্যাক্ট হয়নি? মল তো 5 তলা স্যার। বমটা যে খুব একটা পাওয়ারফুল ছিল তা নয়, তবে দোতলায় ব্যালকনি একটু ধসে গেছে, আর এসকেলেটর বিকল হয়ে থেমে গেছে স্যার। কথা বলতে বলতে সপ্তর্ষি বুঝতে পারল তার মোবাইলে একটা মেসেজ এসেছে। ফোনটা ভাইব্রেট করলো। সে পকেট থেকে মোবাইল বের করে মেসেজ পড়তে লাগলো। গুড ইভিনিং। Operation Teddy Bear at Oasis Mall. Release our member from Brojorajpur PS. Otherwise, the vendetta will continue. Maoist Squad. I will see you. I will see you, you son of a... দাঁতে দাঁত টিপে বলল সপ্তর্ষি। তারপর নিজের মোবাইলের মেসেজটা বাড়িয়ে দিল সুগতর দিকে। সুগত পড়ল। আমি বলেছিলাম না স্যার, মাওবাদীদের কাজ। আমাদের মহকুমায় এরা তো স্যার ভালো ঘাঁটি গেড়ে বসেছে। এদের বিরুদ্ধে একটা স্ট্রিক্ট অপারেশন দরকার। ওদের যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে কি ছেড়ে দেওয়া হবে স্যার? কি বলছো কি তুমি সুগত? পুলিশ চাপের কাছে নথি স্বীকার করবে? লোকটার কাছ থেকে এখনো একটা কথা বের করা যায়নি। ওর ওপর টর্চার আরও বাড়াতে হবে, আর পলাশপুরের সব থানায় ভিজিলেন্স বাড়াতে হবে। এবার কিভাবে মাওবাদীরা ভেন্ডেটা নেয় আমরাও দেখে নেব। তবে এখনই এসপি সাহেবকে ফোন করে সব জানানো দরকার।
উনি বোধহয় ইতিমধ্যেই টিভি মারফত সব জেনে গেছেন স্যার। অনেক টিভি চ্যানেল এখানে এসেছিল, তখন কিছু দোকানে আগুন জ্বলছিল। ফায়ার ব্রিগেড চেষ্টা করছিল আগুন নেভাতে। টিভি চ্যানেলের প্রতিনিধিরা অনেক ছবি নিয়েছে স্যার, আমার একটা ছোট বাইটও নিয়েছে। ভালো করেছে। দাঁড়াও, আমি এসপি সাহেবকে ফোন করি। ফোন করবার আগেই পুলিশ সুপার নিজেই তাকে ফোন করলেন। যা কথাবার্তা হলো তার সারমর্ম হলো এটাই যে মহাবিপণীতে বিস্ফোরণের সব খবর পুলিশ সুপার জানেন। তার মোবাইলেও মাওবাদীরা মেসেজ পাঠিয়ে অপারেশন টেডি বেয়ারের দায় স্বীকার করেছে এবং বন্দিকে না ছাড়লে ভবিষ্যতে যে আরও এরকম নাশকতামূলক কাজ হবে তার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছে। পুলিশ সুপার ইতিমধ্যে ডিজি পুলিশকে সব জানিয়েছেন। আজ রাতের মধ্যেই সিআইডির ও ফরেন্সিক দপ্তরের দুটো টিম জেলায় পৌঁছে যাচ্ছে। আগামীকাল সকালে সেই টিম দিয়ে ও অতিরিক্ত ফোর্স নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সবাই পলাশপুরে আসছেন। তারপর সদল বলে ব্রজরাজপুর যাওয়া হবে। ওই পোড়ো বিস্কুট কারখানায় ম্যাসিভ রেড চালানো হবে, কারণ পুলিশ সুপারের ধারণা ওই বিস্কুট কারখানাতেই মাওবাদীদের গোপন ঘাঁটি এবং অস্ত্র ভাণ্ডার গড়ে উঠেছে। ওখানে ঠিক জায়গায় স্ট্রাইক করলেই অস্ত্র ভাণ্ডার এক্সপ্লোর করা যাবে এবং মাওবাদীদের গ্রেপ্তার করা যাবে। অতএব সপ্তর্ষি যেন আগামীকাল সকাল থেকেই অভিযানের জন্য প্রস্তুত হয়ে থাকে এবং ব্রজরাজপুর থানাকে অ্যালার্ট করে দেয়। পুলিশ সুপারের নির্দেশ পাওয়ার পর সপ্তর্ষি একটা চাপা উত্তেজনা বোধ করছিল। সে নিজের অফিস এবং ব্রজরাজপুর থানায় যা নির্দেশ পাঠিয়ে দিল। ফায়ার ব্রিগেডের কাজ প্রায় শেষ। একতলায় যে দোকানগুলোতে আগুন লেগেছিল সেগুলো প্রায় নিভে এসেছে। স্যার, ইনজিওর্ডদের দেখতে আমাদের একবার নার্সিংহোমে যাওয়া উচিত নয় কি? নিশ্চয়ই। তোমার থানার অফিসারদের এখানে ডিউটিতে রেখে চলো আমরা নার্সিংহোমে যাই। তাছাড়া আজ সারা রাত এখানে ফোর্স মোতায়েন থাকবে। আগামীকাল সকালে সিআইডি অফিসাররা আর ফরেন্সিক টিম না আসা পর্যন্ত কেউ যেন মলের ভেতরে কোনো জিনিসে হাত না দেয়। আমি সব ব্যবস্থা করে আসছি স্যার। অফিসারদের নির্দেশ দিয়ে ফিরে এলে সপ্তর্ষি দেখল তাদের সামনে বেশ কিছু মানুষের ভিড়। প্রত্যেকের চোখে মুখে উদ্বেগের ছাপ। কিরকম যেন বিধ্বস্ত দেখাচ্ছে অনেককেই। তারা গোল হয়ে ঘিরে দাঁড়ালো সুগত ও সপ্তর্ষিকে। কি ব্যাপার সুগত? এরা কি কিছু বলতে চান? হ্যাঁ স্যার, এদের অনেকেরই এই মলে স্টল আছে। যাদের যাদের স্টল বিস্ফোরণের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছেন স্যার। আপনি যদি এদের একজন প্রতিনিধির কাছ থেকে কিছু কথা শোনেন তাহলে। নিশ্চয়ই শুনব, তবে একজনই বলবেন, আর একটু তাড়াতাড়ি। বুঝতেই পারছেন আমরা এখন খুবই ব্যস্ত। প্রতিনিধিদের পক্ষ থেকে একজনই বলল, মূল দাবি হলো নাশকতামূলক এই বিস্ফোরণের জন্য বিক্রেতাদের যে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ আশা করছে ক্ষতিগ্রস্তরা। সপ্তর্ষি বলল যে ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সে নিশ্চয়ই জেলা শাসকের কাছে সুপারিশ সহ তা পাঠিয়ে দেবে। একমাত্র জেলা শাসকই পারেন সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং অর্থ দপ্তরে আর্জি পাঠিয়ে ক্ষতিপূরণের টাকার ব্যবস্থা করতে। এরপর তারা গেল নার্সিংহোমে। যে বাচ্চা মেয়েটির আঘাত সব থেকে গুরুতর এবং যাকে এখনো পর্যন্ত ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে বিশেষ গুরুত্ব সহকারে চিকিৎসা করা হচ্ছে, সেই মেয়েটির সম্পর্কে ডাক্তারের সঙ্গে কথা বলা হলো। জানা গেল মেয়েটির দুটি চোখই বোধহয় নষ্ট হয়ে যাবে। লোহা এবং ইস্পাতের কুচি ঢুকে গেছে দুই চোখে, তবে প্রাণে বেঁচে যাবে মেয়েটি। অল্প বয়সে দুটি চোখই হারাতে হবে, এটি যা অত্যন্ত দুঃখজনক। মেয়েটির বাবা মায়ের সঙ্গেও দেখা করলো সপ্তর্ষি। দুজনেই ভীষণ কাঁদছিলেন। এই অবস্থায় সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি করতে পারে সপ্তর্ষি? আরও কিছু আহত মানুষ জেনারেল বেডে ভর্তি আছেন। তাদের কারোরই অবস্থা অবশ্য ততটা গুরুতর নয়। বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা হলো সপ্তর্ষির। মঞ্জার কাছেও সন্ধ্যের সময় খবরটা পৌঁছে গিয়েছিল যে ওএসএস মহাবিপণীতে উগ্রপন্থীরা বিস্ফোরণ ঘটিয়েছে। সপ্তর্ষি সেখানে তদন্তে গেছে
সেই খবরও মন্দ্রা পেয়েছিল। এতক্ষণ সে নিজের ঘরে দোতলায় আলো নিভিয়ে শুয়েছিল এবং বারবার শুভজিতের মোবাইলে ফোন করছিল, কিন্তু কিন্তু প্রতিবারই তাকে শুনতে হয়েছে শুভজিতের মোবাইল সুইচড অফ। কোথায় গেল শুভজিৎ? কেন তার মোবাইলের সুইচ বন্ধ? সে ভালো আছে তো? সেদিন সন্ধ্যের পর শুভজিতের সঙ্গে মন্দ্রার আর একদিনও দেখা হয়নি, ফোনেও তেমন কথাবার্তা হয়নি। একদিনই মাত্র সন্ধ্যের দিকে ফোনে যোগাযোগ করতে পেরেছিল মন্দ্রা। হ্যালো, হ্যাঁ বলো মন্দ্রা। তোমার সঙ্গে খুব কথা বলতে ইচ্ছে করছে, বলা যাবে? এখন না, আমি যে মিটিংয়ে ব্যস্ত। ও আই এম সরি, তাহলে মিটিং শেষ হলে তুমি ফোন করো। হ্যাঁ, দেখা যাবে। যোগাযোগটা যেন খুব তাড়াতাড়ি কেটে দিয়েছিল শুভজিৎ। মন্দ্রা সেই মুহূর্তে খারাপ লেগেছিল। তারপরই মনে হয়েছিল সন্ধে 6:30টার সময় অফিসে কি মিটিং করছে শুভজিৎ। সে কি খুব উঁচু পদের অফিসার? মনে তো হয় না। তাহলে কয়েকদিন ধরেই মন্দ্রার মনে হচ্ছে শুভজিৎ যেন তাকে এড়িয়ে চলছে। কিন্তু কেন? সিঁড়িতে পায়ের শব্দ। মন্দ্রা মোবাইল ফোন সরিয়ে রাখল। নিশ্চয়ই সপ্তর্ষি উঠে আসছে দোতলায়। সে কি মন্দ্রার ঘরে আসবে? এত বড় একটা ঘটনা ঘটেছে শহরে, কত লোক আহত হয়েছে, সে ব্যাপারে সপ্তর্ষি কি নিজে থেকে কোনো কথা বলতে আসবে এই ঘরে? মন্দ্রা কাঠ হয়ে বিছানায় শুয়ে রইল। মনে মনে সে চাইছিল সপ্তর্ষি এ ঘরে আসুক, দু একটা মামুলি কথা বলুক তার সঙ্গে, অন্তত সকলের সামনে তাদের সম্পর্কটা স্বাভাবিক থাকুক। কিন্তু না, সপ্তর্ষি পাশের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঠিক ভোর 5টায় সপ্তর্ষি বিছানা ছাড়ল, চান ঘরে ঢুকল, স্নান সেরে বেরিয়ে এসে পুলিশের পোশাক পরে নিল। কোমরবন্ধের রিভলভার একবার পরখ করে নিল। আজ মনে হচ্ছে এই অস্ত্র কাজে লাগবে। রিভলভারের চেম্বার ঘুরিয়ে 6টি কার্তুজ ঠিকমতো ভরা আছে কিনা দেখে নিল। এছাড়াও বেল্টের সঙ্গে লাগানো কার্তুজ বক্সে 18টি কার্তুজ থাকে। ধোপদুরস্ত হয়ে অফিস ঘরে এসে বসল। রতন ছুটে এলো। সপ্তর্ষি আল্লাহ বক্সকে চা আনতে আদেশ করল। খানিক বাদেই সপ্তর্ষির চক্ষু স্থির। আল্লাহ বক্স তো নয়, স্বয়ং মন্দ্রা একটা ট্রেতে দুজনের জন্য চা আর একটা প্লেটে বেশ কিছু বিস্কুট এনে হাজির। এ কি তুমি? এত সকালে তুমি তো ঘুম থেকে ওঠো না। আজ উঠলাম। তুমি ভোরবেলা বেরিয়ে যাবে আর আমি ঘুমিয়ে থাকবো, হেসে বলল মন্দ্রা। তার পরনে সবুজ নাইটি, চোখে অল্প ঘুমের আঁশ, ভোরের আলোর মতন ফর্সা ও উজ্জ্বল মন্দ্রা। নিচু হয়ে ট্রে টেবিলে রাখার সময় স্ত্রীর বুকের ক্লিভেজ সপ্তর্ষিকে যেন হাত নেড়ে ডাকল। অনেকদিন পর মন খুলে কথা বলতে ইচ্ছা করলো সপ্তর্ষির। তুমি কিভাবে জানলে আজ আমি ভোরেই বেরিয়ে যাব? গত রাতে আমি তো তোমাকে কিছু জানাইনি। রতন এবং আল্লাহ বাক্সের থেকে আমি সব জেনে নিয়েছি মশাই। তুমি আমাকে পাত্তা না দিতে পারো, আমি তোমার সব খবর রাখি। নাও শুরু করো। চায় চুমুক দেবার আগে আমাকে একটা। এই 7 সকালে যদি কেউ দেখে ফেলে? কাছাকাছি কেউ নেই, সবাই রতনের ঘরে আড্ডা মারছে। যে মনোরম হাসিটা মনটা অনেকদিন হাসেনি, সেই হাসিতে মুখ ভরিয়ে সে ঝুঁকে এলো সপ্তর্ষির বুকের কাছে এবং নিজের ঠোঁট ভরিয়ে দিল সপ্তর্ষির ঠোঁটে। প্রায় 1 মিনিট স্থায়ী হলো তাদের এই আতপ্ত চুম্বন। সেদিনের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি সপ্তর্ষি। তুমি ডাক্তার দেখাও, আই এম শিওর সব কিছু ঠিক হয়ে যাবে। আমারও তাই বিশ্বাস।
প্লিজ বেয়ার উইথ মি ফর আ ফিউ মান্থস মন্দ্রা। আজকের এই ঝামেলাটা কেটে গেলেই আমি এসপি সাহেবের কাছে কয়েকদিনের ছুটি চাইব। চলো কলকাতা থেকে ঘুরে আসি। আর মা সেদিন ফোনে বলছিলেন অনেক দিন আমাদের দুজনকে দেখেননি। আমিও ডাক্তারের কাছে একটু ফলো আপ করে নেব। তাই হবে। তুমি আজ কখন ফিরবে? সেটা কি বলা সম্ভব? খুব বড় অপারেশন, রাত হতে পারে। টেক কেয়ার সপ্তর্ষি, প্লিজ। থ্যাংক ইউ। দুজনে একসাথে বসে খুশি মনে অনেকদিন পর চা খেলো। হঠাৎ সপ্তর্ষির ফোন বেজে উঠল। পুলিশ সুপার স্বয়ং। সপ্তর্ষি সুপ্রভাত জানালো। পুলিশ সুপার জানালেন যে তিনি সিআইডি অফিসারদের ও ফরেন্সিক টিমকে নিয়ে সোজা মহাবিপণীতে পৌঁছবেন। সেখানে সবকিছু পরিদর্শন করে সপ্তর্ষি এবং ফোর্সকে নিয়ে ব্রজরাজপুর থানার দিকে রওনা দেবেন। সপ্তর্ষি গাড়িতে উঠল। তার দুজন নিরাপত্তারক্ষীও। একবার অফিসে যেতে হবে, একটা দরকারি ফাইল নিতে হবে। এসপি সবেমাত্র জেলা থেকে রওনা দিয়েছেন। তার পলাশপুরে পৌঁছতে এখনও মিনিমাম ঘণ্টাখানেক। নাইটের উপর একটা চাদর জড়িয়ে মন্দ্রা কোনোদিন যা করে না আজ তাই করল। গেটের কাছে দাঁড়িয়ে হাত নাড়তে লাগলো। গাড়ি চলতে শুরু করেছে। সপ্তর্ষি পেছন ফিরে স্ত্রীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। মন্দ্রার এই অপূর্ব ছবিটা সে যেন মনের অ্যালবামে সংরক্ষিত করে রাখতে চাইছে। অফিসের সামনে নাইট গার্ড অফিস খুলে দাঁড়িয়ে আছে। সে জানে সাহেব আসবেন, কোনো জরুরি ফাইল নেবেন। সপ্তর্ষি অফিসে ঢুকে গেল। তার নিজের ঘরে ঢুকলো। সারা অফিস ফাঁকা, চেয়ারগুলো শূন্য। এরকম অবস্থায় সে আগে কোনোদিন অফিসে আসেনি। সে একটা ফাইল খুঁজছিল, একটা ফাইল, যে ফাইলে সে মাওবাদীদের কার্যকলাপ সংক্রান্ত সব রিপোর্ট গুছিয়ে রেখেছে। এই ফাইলটা পুলিশ সুপার দেখতে চেয়েছেন। এই তো ফাইলটা পেয়েছে। হলুদ রঙের একটা ফাইল। ফাইলের ভেতরে কাগজপত্রগুলো গুছিয়ে রাখছিল সে। হঠাৎ পাশের ঘরে খুটখাট শব্দ কানে এলো। কে যেন আছে ওখানে। পিয়ের ঘর, ওখানে ঝিমলি বসে। এত সকালে ঝিমলি আসবে কেন? তাহলে কে? কে? কেউ আছেন নাকি ঘরে? পর্দা সরিয়ে ঝিমলি মুখ বাড়ালো। আপনি? মানে তুমি? আপনি সকালে একবার অফিসে আসবেন নাইট গার্ড আমাকে জানিয়েছিল স্যার, তাই এলাম। ভাবলাম যদি কিছু দরকার হয়। না না, কিছু দরকার নেই। তুমি আবার কেন কষ্ট করে এত সকালে? কষ্টের কি আছে স্যার, ফাইলটা গুছিয়ে দেব। ঝিমলি টেবিলের কাছে এগিয়ে এলো। দেবে? দাও। সপ্তর্ষি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঝিমলি ফাইলটা ঠিক করে বেঁধে দিল। তারপর হঠাৎ সপ্তর্ষির সামনে এসে নিচু হয়ে তাকে একটা প্রণাম করল। একই একই, আরে প্রণাম কেন? গতকাল যা ঘটেছে শহরে, তারপর আপনারা মাওবাদীদের ঘাঁটিতে আক্রমণ করতে যাচ্ছেন। ওরা তো সাংঘাতিক লোক স্যার, আমার কেমন যেন ভয় করছে। ভয় কি আছে ঝিমলি? বিপদের মোকাবিলা করাটাই তো আমাদের কাজ, নাকি? ঝিমলি এখন সপ্তর্ষির মুখোমুখি দাঁড়িয়ে আছে। একটা সাধারণ তাঁতের শাড়ি পরনে, ব্লাউজ। ঘুম থেকে উঠে কোনো প্রসাধন না করেই চলে এসেছে ঝিমলি। তার মুখে তবুও এক স্নিগ্ধতা, চোখে এখনো যেন ঘুমের আঁশ। চোখ দুটো কি কালো আর গভীর ঝিমলির। সপ্তর্ষি যেন এই প্রথম আবিষ্কার করল।
হঠাৎ ঝিমলি মুখ লুকোলো সপ্তর্ষির চওড়া বুকে। সপ্তর্ষি অবাক হয়ে ঝিমলির মুখ দু হাতে তুলে ধরল। কি ব্যাপার ঝিমলি, কাঁদছো কেন? আপনাকে ছাড়া আর কাউকে আমি ভালোবাসতে পারবো না স্যার। আপনি আমার দেবতা। ওরকম বলে না ঝিমলি, তোমার কত কম বয়স। আচ্ছা, আমি এখান থেকে বদলি হয়ে চলে যাওয়ার আগে নিজে ভালো পাত্র খুঁজে তোমার বিয়ে দিয়ে যাব। কখনো না, কখনো না। ঝিমলি সপ্তর্ষির বুকে আবার মাথা রাখল। আমি আর কোনো পুরুষকে ভালোবাসতে পারবো না। আপনার সঙ্গে কেন আমার দেখা হলো স্যার, কেন দেখা হলো? ঝিমলি পাগলের মতন মুখ ঘষছে সপ্তর্ষির বুকে। সপ্তর্ষি তার মুখ তুলে তাকে চুমু খেল। একবার, দুবার, তিনবার। এই নিবিড় মুহূর্তে সপ্তর্ষির মোবাইল ফোনটা বেজে উঠল। স্বয়ং পুলিশ সুপার। মর্নিং স্যার, বলুন। পুলিশ সুপার জানালেন তিনি তেমাথার মোড়ে এসে পৌঁছেছেন। তার মানে মহাবিপণীতে আসতে আর 15 মিনিট। আর দেরি করা ঠিক হবে না। এবার আমাকে যেতে হবে ঝিমলি। ফিরে এসে আবার আমাকে ভালোবাসবেন তো? বাসবো, বাসবো, বাসবো। তবে আপনার কুবো পাখি দুটোকে একটু আদর করে যান। পটাপট ব্লাউজের বোতাম খুলে ফেলল ঝিমলি, সরিয়ে দিল ব্রা। ঝিমলির বুকে কিরকম মাটি মাটি সোঁদা গন্ধ। কি নরম আর পেলব আর মসৃণ ঝিমলি স্তন দুটো। সপ্তর্ষি দুটি স্তনবৃন্তেই ঠোঁট ছোঁয়ালো, কামড়ালো। ঝিমলি মুখ দিয়ে বিচিত্র তৃপ্তির শব্দ করছে। সপ্তর্ষি নিজেকে সংযত করে নিল। এবার আমি চাই ঝিমলি, আমাকে যেতে দাও। সাবধানে থাকবেন স্যার। যা কিছু করবেন নিজেকে বাঁচিয়ে। আপনি যতক্ষণ না ফিরবেন আমি আমার ঠাকুরের কাছে বসে থাকব। খাবো না, জলস্পর্শ করব না। সপ্তর্ষি হেসে ঝিমলিকে আবার একটা চুমু খেল। তারপর ফাইল হাতে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠল। সিআইডি অফিসারদের দল ও ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে পুলিশ সুপার সপ্তর্ষির সঙ্গে ওএসএস মহাবিপণী ইন্সপেকশন করলেন। সিআইডি ও ফরেন্সিক দল তাদের পরীক্ষা নিরীক্ষার জন্য মহাবিপণীতে থেকে গেল। পুলিশ সুপার আর সপ্তর্ষি চলল ব্রজরাজপুর থানার দিকে। অতিরিক্ত পুলিশ সুপারও আছেন। তিনি সঙ্গে আনছেন 4 সেকশন জেলা সশস্ত্র পুলিশ ও 1 কোম্পানি র্যাফ। সপ্তর্ষির কাছেও কিছু সশস্ত্র পুলিশ আছে, তারাও একটা ভ্যানে চলেছে। এক মহা অভিযান বলা যেতে পারে। পুলিশ সুপারকে ভীষণ সিরিয়াস মনে হচ্ছে। তিনি সপ্তর্ষিকে নিজের বুলেট প্রুফ গাড়িতে ডেকে নিয়েছেন। নানা কথা বলছেন, খবর নিচ্ছেন সপ্তর্ষির কাছ থেকে। এক সময় তিনি জানালেন স্বরাষ্ট্র দপ্তর থেকে কড়া নির্দেশ এসেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী চান ব্রজরাজপুর তথা পলাশপুরে মাওবাদীদের এই দলটাকে আর বাড়তে দেওয়া উচিত হবে না। দরকার হলে এনকাউন্টার হবে মুখোমুখি। প্রচুর পুলিশ ফোর্স এবং র্যাফ থাকছে। হয় তাদের মারতে হবে, না হলে গ্রেপ্তার করতে হবে। তা না হলে এই রাজ্য থেকে তাড়িয়ে তাদের উড়িষ্যা বা ঝাড়খণ্ডের দিকে পুশব্যাক করতে হবে। স্যার, আই এম রেডি ফর এনি কনসিকুয়েন্সেস, এনি সিচুয়েশন। ব্রজরাজপুর থানায় পৌঁছেই একটা খারাপ খবর পাওয়া গেল। সপ্তর্ষির নির্দেশ মতো গতরাতেও বিস্কুট কারখানার সেই হলঘরে ঢোকার দরজা
ও পেছনের দরজাতে পাহারা বসানো ছিল। সামনের দরজায় ছিল সাধন ও 4 জন সশস্ত্র কনস্টেবল। পেছনের দরজায় ছিল 3rd অফিসার সোমনাথ ও 4 জন কনস্টেবল। কিন্তু মাঝরাতে হঠাৎ প্রায় 15 জন মাওবাদী মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হাজির হয় এবং 2nd অফিসার আর 3rd অফিসার কিছু বুঝতে পারার আগেই অন্ধকারে দুটো দলে ভাগ হয়ে গিয়ে তাদের ঘিরে ফেলে। সাধন এবং 4 জন কনস্টেবলকে তারা সম্পূর্ণ কাবু করে গাছের সঙ্গে বেঁধে ফেলে। আর পেছনের দরজায় 3rd অফিসার সোমনাথ এরকম অতর্কিত আক্রমণের মধ্যেই এলোমেলো কয়েকটা গুলি চালায়। তাতে মাওবাদীদের একজন সম্ভবত আহত হয়েছে। এতে মাওবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে যায়। তারা 4 জন কনস্টেবলকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং 3rd অফিসার সোমনাথকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। সিপাহীদের এবং 2nd অফিসার সাধনকে এমনভাবে বেঁধে রেখে যায় যে তারা নিজেদের মোবাইল পর্যন্ত ব্যবহার করতে পারে না। তারপর সকালবেলা অন্য গ্রুপ ওদের রিলিভ করতে গিয়ে সচক্ষে অবস্থা দেখে অম্বিকাকে সব জানায়। পুলিশ সুপার জিজ্ঞেস করলেন, What do you mean, Ombika? Your 3rd officer is kidnapped by them. ইয়েস স্যার। এত ফোর্স দেওয়া আছে এই পুলিশ স্টেশনে, স্টিল ইউ ফেল টু ট্র্যাক দেম ডাউন। স্যার আমরা তো একজনকে অ্যারেস্ট করেছি, কিন্তু তার মুখ থেকে তো কোনো কথা। দ্যাটস ইয়োর ফেলিওর। স্যার, আমার মনে হয় আমাদের আর দেরি না করে এখনই রেডে যাওয়া উচিত। Where will you conduct the raid, my dear boy? স্যার, আমার মনে হয় ওই পুরনো বিস্কুট কারখানায় মাওবাদীদের ঘাঁটি। যদি গোপনে অস্ত্র ওরা লুকিয়ে রাখে, ওখানেই রেখেছে। ওই জায়গাটাই আমাদের টার্গেট করতে হবে স্যার। Okay. Let's proceed. পুলিশ সুপার বজ্র নির্ঘোষে বললেন। লম্বা গাড়ির মিছিল এগোচ্ছে বিস্কুট কারখানার দিকে। দেখে মনে হতে পারে সত্যিই একটা ছোটখাটো যুদ্ধযাত্রায় চলেছে পুলিশের দল। সব থেকে প্রথমে সপ্তর্ষির গাড়ি, তার পেছনে কালো ভ্যানে 1 কোম্পানি র্যাফ, তার পেছনে অম্বিকা ও থানার অফিসার, 2টো ভ্যানে 4 সেকশন সশস্ত্র কনস্টেবল, একেবারে পেছনে অতিরিক্ত পুলিশ সুপার এবং পরপর ভ্যানে পুলিশি বাহিনী। বিস্কুট কারখানার গেট ভেঙে চুরে উড়ে গেছে। বিরাট বাহিনী ও অফিসারদের গাড়ি এসে দাঁড়ালো সেই বড় হলঘরটার সামনে, যেখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন। সপ্তর্ষি অম্বিকাকে নিয়ে প্রথমেই ওই বড় ঘরের সামনে ও পেছনের 2টো দরজায় তালা পরীক্ষা করে দেখল। তালা ভাঙা, দরজা ভেতর থেকে বন্ধ। তার মানে মাওবাদীরা আবার তাদের ঘাঁটিতে ফিরেছে এবং সদল বলে ভেতরেই আছে। কিন্তু পজিশনের দিক থেকে ওরা অনেক সুবিধাজনক জায়গায়, কারণ ঘরের নানা কোণে লুকিয়ে থেকে গুলি চালাতে পারবে পুলিশের ওপরে। তাতে পুলিশেরই ক্ষতি হবে বেশি। তার উপর একজন অফিসার সোমনাথকে ওরা ধরে রেখেছে। এমনভাবে অপারেশন করতে হবে যে সোমনাথের যেন কোনো ক্ষতি না হয়। পুলিশ সুপারকে ব্যাপারটা খুলে বলল সপ্তর্ষি, কিন্তু তিনি ভীষণ পজিটিভ। নাথিং ডুইং, আমাদের এনকাউন্টারে যেতেই হবে। উই মাস্ট ওভার পাওয়ার দেম, সপ্তর্ষি। অতিরিক্ত পুলিশ সুপার মিস্টার নিগমও পুলিশ সুপারের সঙ্গে একমত। উই মাস্ট ফেস দ্য বাস্টার্ডস হেড অন। ঠিক হলো, প্রথমে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার কিছু বাহিনী নিয়ে বাইরে অপেক্ষা করবেন, আর সপ্তর্ষি ও থানার অফিসারেরা ঘরের ভেতরে ঢুকবে। সপ্তর্ষির হাতে উদ্যত রিভলভার, অম্বিকা ও সকলের হাতেই অস্ত্র। সামনের দরজা ঠেলে তারা ঘরের ভেতরে ঢুকল। বিরাট ঘর, সেদিন যেমন দেখে গিয়েছিল, ফাঁকা, কেউ কোথাও নেই। একটা তেঁতুল বিছে কিলবিল করে মেঝেতে ঘুরছিল। একজন সেপাই ভারী বুট দিয়ে চেপে তাকে মেঝের সঙ্গে পিষে দিল। কিন্তু এত বড় ঘরে কেউ কোথাও নেই। সোমনাথকেই বা ওরা কোথায় বন্দি করে রেখেছে? সোমনাথ বেঁচে আছে তো? এখন সকালবেলা, তাই ঘরের খোলা দরজা দিয়ে বাইরের রোদের আভা ঘরের মধ্যে ঢুকেছে। অম্বিকা বলল, জানলাগুলো খুলে দেবো স্যার? সপ্তর্ষি এক মুহূর্ত ভাবল। আচ্ছা অম্বিকা, আলো আর পাখার সুইচ বোর্ডটা কোথায় যেন?
আগের অভিজ্ঞতা থেকে সেকেন্ড অফিসার সাধন বলল, স্যার ওই পাশে একটা টয়লেট আছে, ওই টয়লেটের মধ্যে সুইচ বোর্ড। টয়লেটের মধ্যে সুইচ বোর্ড, স্ট্রেঞ্জ। চলো সুইচগুলো সব জেলে দেওয়া যাক, আলো পাখা সব চলুক। কিন্তু স্যার লোকজন কাউকে তো দেখতে পাচ্ছি না, সোমনাথই বা কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। ওরা কি আমাদের সদল বলে আসতে দেখে এই জায়গা ছেড়ে চম্পট দিল নাকি? ইন দ্যাট কেস সোমনাথকে কি নিয়ে গেল ওরা? খুব রহস্যময় মনে হচ্ছে স্যার। অম্বিকার কপালে ভাঁজ। আচ্ছা অম্বিকা, এখানে কি কোনো গুপ্ত ঘর থাকা সম্ভব? গুপ্ত ঘর? না, সেরকম কোনো ইনফরমেশন তো আমাদের কাছে নেই। টয়লেটের মধ্যে ঢুকে সপ্তর্ষি তীক্ষ্ণ চোখে সুইচ বোর্ডটা লক্ষ্য করছিল। ঘরের মধ্যে এসে গুনল, 4টে আলো 4টে পাখা। তাহলে সুইচ বোর্ডের 9টা সুইচ কেন? 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 ভীষণ উত্তেজিত হয়ে পড়ল সপ্তর্ষি। অম্বিকাকে বলল, সবাইকে বলুন নিজেদের অস্ত্র হাতে নিতে। নম্বর সুইচটা কেমন যেন শক্ত। হাতের জোরে সে সুইচটা নিচের দিকে নামিয়ে দিল, অর্থাৎ অন করে দিল। ঘর ঘর করে একটা ক্ষীণ আওয়াজ। সবাই ঘরের মধ্যে ছুটে এলো। এতক্ষণ নজরেই পড়েনি কারোর। ঘরের ডান দিকে দেয়াল ঘেঁষে খানিকটা জায়গা কাঠের পাটাতন দিয়ে গোল করে বাঁধানো, যেন একটা নকশা। সেই নকশা ভেঙে গেছে। কাঠের পাটাতন সরে গিয়ে একটা গোল গর্ত ক্রমশ প্রকাশ্য হয়েছে, একটা প্রমাণ সাইজের গোল গর্ত। 9 নম্বর সুইচের রহস্য তাহলে এটাই। গর্তের কাছে এসে ঝুঁকে দেখছিল সপ্তর্ষি, তার পেছনে অম্বিকা, তার পেছনে আরো অনেকে। দেখছেন স্যার? হঠাৎ কান ফাটানো শব্দ। পাতাল থেকে কান ফাটানো শব্দটা এসেছে। একটা বুলেট এসে গর্তের একটু নিচে দেয়ালে লাগলো। স্যার সরে আসুন, টেক কেয়ার, সরে আসুন স্যার। অম্বিকা প্রায় আর্তনাদ করে উঠল। সপ্তর্ষি এমনিতেও ঠিক সময় সরে এসেছে। সে বলল, গর্তে ঘোরানো কাঠের সিঁড়ি নিচে নেমে গেছে, ওই সিঁড়ি দিয়ে নামতে পারলে ওদের মুখোমুখি হওয়া যাবে। কিন্তু নামতে গেলে আমাদের এক এক করে নামতে হবে। ওরা আছে সুবিধাজনক পজিশনে, ওরা গুলি চালালে আমাদের এক এক করে মরতে হবে স্যার। তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি হবে? জিজ্ঞেস করল সপ্তর্ষি। স্যার এসপি সাহেব আর এএসপি সাহেবকে ডাকলে কেমন হয়? ডাকা যেতে পারে। সপ্তর্ষি মোবাইলে বিনীতভাবে কল করার সঙ্গে সঙ্গে তিনি, অ্যাডিশনাল এসপি, বাকি ফোর্স সবাই হলঘরের মধ্যে এসে হাজির। এসপি গর্ত এবং সিঁড়ি টর্চের আলোয় দেখে বললেন, লেটস গো ডাউন। আর সেই মুহূর্তে মুভ! কান ফাটানো শব্দে একটা গুলি আবার দেয়ালে এসে লাগলো। মাই গড! অনেক পরামর্শের পর ঠিক হলো সিঁড়ি দিয়ে নামার কোনো চেষ্টা করা হবে না। সুড়ঙ্গের মুখে আগ্নেয়াস্ত্র বসিয়ে নানা দিকে গুলি করা হবে দীর্ঘক্ষণ। তাতেও শত্রুরা আহত কিংবা নিহত হতে পারে। এছাড়া এই সুড়ঙ্গের মুখ দিয়ে গ্রেনেড চার্জ করা হবে পরপর। প্রায় আধ ঘন্টার টমি মেশিন গানে গুলি চলছে সুড়ঙ্গের মুখ দিয়ে। নানান দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে মেশিন গানের মুখ।
এছাড়া প্রায় 20টা গ্রেনেড চার্জ করা হলো পরপর। ধোঁয়া, শব্দ, বারুদের গন্ধ, নারকীয় পরিবেশ। স্যার, সোমনাথ ওদের সঙ্গে আছে। ও যদি কিছু হয়ে যায়। Nothing doing. We must penetrate into them right now. সুড়ঙ্গের সামনে দাঁড়িয়ে সপ্তর্ষি ছটফট করছে। পাতাল থেকে এতক্ষণ পরপর ছুটে আসছিল বুলেট। সুড়ঙ্গের মুখে এসে শুধুই চুনবালি খসাচ্ছিল। কিন্তু এখন পাতাল শান্ত। হঠাৎ সব চুপচাপ, কোনো আওয়াজ আসছে না। I think all of them are either injured or killed. স্যার, এই চুপচাপ হয়ে যাওয়া ওদের একটা স্ট্র্যাটেজিও হতে পারে। আমরা যেই মাত্র নামতে যাব ওরা গুলি চালাতে শুরু করবে। Then what do you want to do? নিচে কেউ নামবে না? We must take the risk. Are you all cowards or what? নো স্যার, আই উইল গো ডাউন দেয়ার। Bravo, my boy. সপ্তর্ষির পেছনে সবাই নামতে চায়। অফিসাররা এটা তো বটেই, ফোর্সের সবাই। আর দেরি না করে সপ্তর্ষি সুড়ঙ্গের সিঁড়ি দিয়ে নামতে লাগলো অতি দ্রুত। সে জানে তার পেছনে অম্বিকা আছে, অন্যান্য অফিসাররা আছে, এসপি আছেন, এএসপি আছেন, অগুন্তি ফোর্স আছে। প্রত্যেকে যথেষ্টভাবে সশস্ত্র। মনে মনে সিঁড়ি গুনছিল সপ্তর্ষি। ঠিক 20টা সিঁড়ি নামল সে। তারপরই পাতাল ঘরের সমতল। নামতেই পা কিসে ঠোক্কর খেল। কোমরের টর্চ বাঁ হাতে, ডান হাতে রিভলভার। টর্চের আলো ফেলে চমকে উঠল সপ্তর্ষি। একটা মৃতদেহ। মুখে বোধহয় সরাসরি গ্রেনেড লেগেছে, নাক উড়ে গেছে, চোখের মণি দুটো ঠেলে বেরিয়ে এসেছে, পুরো মুখটা ঝলসে গেছে। কি বিভৎস! একে একে প্রায় সবাই নেমে পড়েছে পাতাল ঘরে। অনেক টর্চের আলো জ্বলে উঠেছে। এসপির ধারণাই ঠিক। অন্তত 10টা মৃতদেহ মেঝের এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। এসপি উল্লাসের স্বরে বলে উঠলেন, Look! My strategy was correct. They're all bloody dead. কিন্তু সোমনাথ কোথায় স্যার? অম্বিকা চেঁচিয়ে উঠল। সবাই তাকালো। দেখল জিন্স, ট্রাউজার, কালো কুর্তা, এক মাথা সাদা চুল, এক মুখ সাদা দাড়ি, দীর্ঘদেহী একজন, চোখে কালো চশমা। সোমনাথকে সামনে ঢাল করে তার রগের কাছে রিভলভার ধরে চিবিয়ে চিবিয়ে বলছে, One step further and I will finish him. আপনি পালাবেন কোথা দিয়ে? ওপরে ওঠার রাস্তা তো একটাই, ওই সুড়ঙ্গ। And that's completely blocked by our forces. আমি একে সামনে রেখে সকলকে গুলি করে মারবো। Have you gone mad? সপ্তর্ষি হেসেই ফেলল। এই সময় সোমনাথ একটা অসম সাহসী কাজ করল। পায়ের অদ্ভুত প্যাঁচে লোকটাকে মাটিতে ফেলে দিল। আর সেই মুহূর্তে সপ্তর্ষির রিভলভার করছে উঠল। লোকটার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। সোমনাথ লাফিয়ে সরে এসেছে অনেকটা দূরে, কিন্তু সপ্তর্ষি লোকটার ক্লোজ রেঞ্জের মধ্যে। বুকে গুলি খেয়েও লোকটার রিভলভার তুলে সপ্তর্ষির দিকে গুলি করল। একটা গুলি কাঁধে, আর একটা বুকের ঠিক মাঝখানে। সপ্তর্ষি মুখ দিয়ে বাতাস নিচ্ছে। বুঝতে পারছে এই পৃথিবীতে তার শেষ মুহূর্ত। কিন্তু তার আগে রিভলভারে 5টা গুলি আরো ছিল। পাঁচটা গুলি সে পরপর নিক্ষেপ করলো মাটিতে শুয়ে ছটফট করতে থাকা পাকা চুল আর পাকা দাড়ির লোকটার দিকে। লোকটার শরীর দু একবার কেঁপে উঠেই চিরতরে স্তব্ধ হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে সপ্তর্ষির শরীরটা কলা গাছের মতন ধপ করে মাটিতে পড়ে গেল। সবাই গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে সপ্তর্ষির নিথর দেহ।
এসপি কিন্তু পাকা চুল পাকা দাড়ির মৃত লোকটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন। তারপর নিচু হয়ে এক টানে খুলে নিলেন পাকা চুল পাকা দাড়ি, খুলে নিলেন চোখ থেকে রোদ চশমা। তারপর পকেট থেকে একটা ফটোগ্রাফ বের করে বললেন, He is called Comrade Mohendro. This man was in our list. He was leading the movement across the border area. কিন্তু উনি তো আমাদের সাব রেজিস্ট্রার বাবু, ওর নাম তো শুভজিৎ দাশগুপ্ত। এসডিপিও সাহেবের অফিসের কাছেই তো সাব রেজিস্ট্রার সাহেবের অফিস। He was in disguise and leading the extremist group in Jharkhand, Orissa, and here in Polashpur. He was being tracked down by the police of 3 states, and it's been a long time since we've seen him. আশ্চর্য স্যার, সাব রেজিস্ট্রারের ছদ্মবেশে একজন মাওবাদী নেতা এখানে কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল, আমরা তো টেরও পাইনি স্যার। কিন্তু আমাদের সব থেকে বড় ক্ষতি স্যার, এসডিপিও সাহেব এভাবে। এসপি মাথার টুপি খুলে সপ্তর্ষির দিকে তাকিয়ে বললেন, Yes. He fought like a hero, died like a hero. I shall recommend the Paramveer Chakra for him to the government. রক্তে ভেসে যাচ্ছিল সপ্তর্ষির দেহ, কিন্তু তার মুখে কোনো যন্ত্রণার অভিব্যক্তি নেই, যেন সে পরম নিশ্চিন্তে মাটির কোলে শুয়ে ঘুমিয়ে পড়েছে। স্যার এদিকে আসুন। অ্যাডিশনাল এসপি চেঁচিয়ে উঠলেন, ছোট ঘরে এদিকে দেখুন কি পরিমাণে অস্ত্র মজুত করেছিল। সবাই ছুটে গেল। একটা ছোট ঘর যে এই পাতালেই প্লাইউড দিয়ে তৈরি করা হয়েছে, এতক্ষণ তা কারোর নজরে পড়েনি। এসপি এবং অন্যান্য অফিসারেরা দেখলেন এএসপি এক এক করে অস্ত্রগুলো পৃথক পৃথকভাবে সাজিয়ে রাখছিলেন। মোট অস্ত্রের সংখ্যা এরকম: মাস্কেট 40, পাইপগান 60, রিভলভার 50, SLR 70, কার্তুজ, নানা ধরনের অস্ত্রের কয়েক হাজার, ভোজালি, লম্বা তলোয়ার, গ্রেনেড, RDX, 1 কেজি বস্তার মোট 5টি বস্তা এবং কয়েকটি টেডি বেয়ার, সফট টয়েস। এখানে যা RDX মজুত করা আছে তা একটা শহর উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ওএসএ স্মল টেডি বেয়ারের মধ্যে যে RDX ব্যবহার করা হয়েছিল তা তো এখন বোঝাই যাচ্ছে। সমস্ত হতাহতের হিসেব করে দেখা গেল মাওবাদীরা ওদের বড় নেতা কমরেড মহেন্দ্র সহ মোট 8 জন মৃত, বাকিরা আগেই পলাতক। কিংবা এই 8 জনের দল নিয়েই মহেন্দ্র এখানে অপারেশন চালাচ্ছিল হয়তো। অবশ্য সংখ্যাটা 8 নয়, 9 হবে, কারণ একজন জীবিত অবস্থায় ব্রজরাজপুর থানার লকআপে। এখন তাকে সিআইডি জিজ্ঞাসাবাদ করেও অনেক গোপন খবর পেতে পারে। আজকে আমাদের অভিযান একটা বড় সাকসেস, বাট দ্য লস অফ দি এসডিপিও ইজ ইররিকভারেবল। আমি হেডকোয়ার্টার্সে যোগাযোগ করছি এখনই, কারণ ফায়ার ব্রিগেডের অন্তত 4টে গাড়ি দরকার, অ্যান্ড উই নিড মোর ভেহিকলস। ডেড বডিজ নিয়ে যেতে হবে হেডকোয়ার্টারে। এছাড়া যে আর্মস অ্যান্ড অ্যামিনিশনস আমরা সিজ করলাম সেসবও নিয়ে যেতে হবে। এখন কয়েক ঘন্টা ধরে আমাদের এখানে সব সুপারভিশন করতে হবে। অ্যাডিশনাল এসপি, আপনি থানার আইসি ও অন্যান্য অফিসারদের নিয়ে সিজার লিস্ট তৈরি করুন। আমি একের পর এক ফোন করার করে নিই। ইতিমধ্যে অম্বিকার নির্দেশে একটা গাড়িতে থানা থেকে বেশ কিছু চেয়ার আনানো হয়েছে। এসপি এবং অন্যান্য অফিসারেরা বিস্কুট কারখানার চত্বরে ঝকঝকে রোদে চেয়ারে বসে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। এসপি প্রথমে ডিজিকে ফোন করে সংক্ষেপে সব জানালেন। তারপর তিনি জেলা শাসককে সব বলে অগ্নি নির্বাপক গাড়ি এবং অন্যান্য গাড়ির জন্য অনুরোধ করলেন। ইতিমধ্যে খবর আগুনের মতো ছড়িয়ে গেছে সর্বত্র। পলাশপুরেও খবর পৌঁছেছে। সংবাদ মাধ্যম ও টিভির সাংবাদিকরা যারা স্থানীয় ইতিমধ্যে বিস্কুট কারখানার গেটের কাছে এসে ভিড় জমিয়েছেন, কিন্তু তাদের আটকাবার জন্য পুলিশ ব্যারিকেড তৈরি করা হয়েছে। এখন ভেতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। ফায়ার ব্রিগেডের 4টি গাড়ি ও অন্যান্য গাড়ি এসে গেছে। সুড়ঙ্গের মুখ আরও বড় করা হয়েছে।
দমকল কর্মীরা স্ট্রেচারে করে একে একে মৃতদেহ পাতাল থেকে তুলে এনে বিস্কুট কারখানার সামনে প্রশস্ত জমিতে সারি সারি রাখছে। সিআইডি তদন্তকারী দল অস্ত্র ভাণ্ডারের দায়িত্ব নিয়েছে। অস্ত্র এবং বিস্ফোরক পাউডারও দমকল কর্মীদের সাহায্যে সাবধানে পাতাল থেকে তোলা হচ্ছে ওপরে। অত্যন্ত সতর্কতার সঙ্গে সবকিছু নিয়ে যাওয়া হবে জেলা সদর অফিসে, সেখান থেকে কলকাতায়। শুধু সাংবাদিকরাই নয়, কিছুক্ষণের মধ্যে হাজার হাজার লোক আশেপাশের গ্রাম থেকে কারখানার সামনে এসে জড়ো হয়েছে। কয়েক কোম্পানি পুলিশ হিমশিম খাচ্ছে সেই অগুন্তি জনতাকে সামলাতে। এসপি জানিয়ে দিয়েছেন, উদ্ধার কাজ শেষ হলে মৃতদেহ এবং সিজড আর্টিকেলস জেলা সদরে চলে যাওয়ার পর ব্রজরাজপুর থানায় বসে তিনি প্রেস কনফারেন্স করবেন। কিন্তু মোরাম রাস্তার ধুলো উড়িয়ে পলাশপুর এসডিপিও অফিসের একটা গাড়ি পুলিশ ব্যারিকেডের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। চালক দাবি করছে যে এই গাড়িকে ভেতরে ঢুকতে দিতে হবে। পুলিশদের সঙ্গে চালকের রীতিমতো বচসা চলছিল। অম্বিকা একটু দূরেই দাঁড়িয়েছিল। সে এগিয়ে এলো। গাড়িটাকে সে চেনে, চালককেও চেনে। চালকের নাম নিমাই বাবু। কি হয়েছে নিমাই বাবু? গাড়িতে কে আছেন? স্যার নমস্কার, গাড়িতে মেম সাহেব এসেছেন। উনি ওই সাহেবের সঙ্গে দেখা করতে চান। মেম সাহেব? অম্বিকার বুকে রক্ত ছলাৎ করে উঠল। সে তাড়াতাড়ি পুলিশকে নির্দেশ দিল গাড়িটাকে ভেতরে আসবার জন্য। গাড়ি ব্যারিকেড পেরিয়ে কারখানার গেট দিয়ে চত্বরে ঢুকল। জানলা বন্ধ ছিল, জানলা খুলে গেল। মুখ বাড়িয়ে মন্দ্রা জিজ্ঞেস করল, সাহেব কোথায় বলতে পারেন? এসডিপিও সাহেব, আমি তার স্ত্রী। শুনলাম এখানে নাকি মাওবাদীদের সঙ্গে খুব গুলির লড়াই হয়েছে। ম্যাডাম নমস্কার, আপনি আসুন না। এসপি সাহেব আছেন, ওর সঙ্গে কথা বলবেন, আসুন। কিন্তু এসডিপিও সাহেব কোথায়? ম্যাডাম আপনি আসুন না। অম্বিকা ছুটছে, হাঁপাতে হাঁপাতে এসপির কাছে এসে দাঁড়িয়ে সেলুট দিল। কি ব্যাপার অম্বিকা? স্যার, এসডিপিও সাহেবের মিসেস এসেছেন। সপ্তর্ষি মেসেজ। ওয়ার ইজ শি? আই ওয়ান্ট টু টক টু হার। মন্দ্রা গাড়ি থেকে নেমে এসপির সামনে এসে দাঁড়ালো। সবাই এদিকে তাকিয়ে আছে। নমস্কার, ওয়াজ মাই হাজব্যান্ড? হ্যাজ এনিথিং হ্যাপেন টু হিম? এসপির মুখটা বিষণ্ণ হয়ে গেল। তিনি ভাবছিলেন কিভাবে এই সমস্যার সমাধান করবেন, কিভাবে সত্যের মুখোমুখি হবেন, কিভাবে একজন স্ত্রীকে তার স্বামীর মৃত্যু সংবাদ জানাবেন। তবু জানাতে তো হবেই। কি হয়েছে? হ্যাঁ, আপনারা কথা বলছেন না কেন? সপ্তর্ষি, সপ্তর্ষি, আমার স্বামী কোথায়? স্যার, আমার স্বামী কোথায়? ম্যাডাম, উনি শহীদ হয়েছেন। হি হ্যাজ ডাইড অফ হিরোইক ডেথ, ম্যাডাম। হোয়াট? শহীদ হয়েছেন মানে? কোথায় উনি? কোথায়? অম্বিকা, তুমি ওকে ওদিকে নিয়ে যাও। হি ইজ দেয়ার। মন্দ্রার চোখের সামনে পৃথিবী যেন ঘুরছিল। সে স্ট্রেচারে শোয়ানো সাদা কাপড়ে আবৃত সপ্তর্ষির মৃতদেহের সামনে দাঁড়িয়ে আছে। অম্বিকার হাত কাঁপছিল। সে তবুও মুখের সাদা কাপড় সরালো। ওই তো সপ্তর্ষি শুয়ে আছে। না, মুখে কোনো যন্ত্রণার চিহ্ন নেই তো। মনে হচ্ছে যেন পরম শান্তিতে ঘুমোচ্ছে। যে কদিন দাম্পত্য জীবনযাপন করেছে তারা, মন্দ্রার কতটুকু শান্তি দিতে পেরেছে ওকে, ভবিষ্যতেও দিতে পারত কি? বরং বরং ওর এই শান্তির ঘুমই ভালো। ঘুমো সপ্তর্ষি, ঘুমো, অপার শান্তিতে ঘুমো। হঠাৎ একটা দমকা হাওয়া দিল। পাশে স্ট্রেচারে একটা মৃতদেহ, সাদা বস্ত্রে আবৃত।
মুখের কাপড়টা সরে গেছে। সেদিকে চোখ পড়ল মন্ত্রার। এ কি? এ কার মুখ দেখছে সে? শুভজিৎ? না না, শুভজিৎ এখানে কিভাবে আসতে পারে? কিছুই মেলাতে পারছে না মন্ত্রা। তার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। এটা এটা কার মৃতদেহ? ওই তো পালের গোদা ম্যাডাম, কমরেড মহেন্দ্র। এখানে যে মাওবাদী স্কোয়াড নাশকতামূলক কাজকর্ম চালাচ্ছিল, অস্ত্র মজুত করছিল, তাদের গ্যাং লিডার। কি? কমরেড মহেন্দ্র? কি বলছেন কি আপনি? উনি মহকুমার সাব রেজিস্ট্রার শুভজিৎ দাশগুপ্ত? হ্যাঁ ম্যাডাম, ওটা ওর বাইরের পরিচয়, কিন্তু আসলে উনি একজন হার্ডকোর মাওবাদী। ছদ্মবেশে ওভাবে থাকতেন। আমাদের সমাজ জীবনে ম্যাডাম এরকম কত মাওবাদী নেতা ছদ্মবেশে আমাদের সামনেই ঘোরাফেরা করছে, আমরা আর কতটুকু হদিশ পাচ্ছি বলুন। মহেন্দ্র পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছেন, এটা আমাদের একটা বড় সাকসেস। কিন্তু এই সাকসেসের সবটাই প্রাপ্য আমাদের এসডিপিও সাহেবের ম্যাডাম। উনি ডিরেক্ট ফাইটে মহেন্দ্রকে মেরেছেন। তাকে নিজেকেও অবশ্য প্রাণ দিতে হয়েছে। সত্যি সাহেবের কি বীরের মতন মৃত্যু। এসপি সাহেব ওকে মরণোত্তর পরমবীর চক্র দেবার জন্য সরকারের কাছে সুপারিশ করবেন ম্যাডাম। সরকারও নিশ্চয়ই রাষ্ট্রপতিকে। এ কি ম্যাডাম? ছুটে এলো অম্বিকা। মন্দ্রা টলে পড়ে গেছে মাটিতে। অনেকেই ছুটে এলো। এসপি ছুটে এলেন, একটু পরীক্ষা করে বললেন, শি ইজ ইন শক, ইটস ট্রমা। গাড়িতে ওকে মহকুমা হাসপাতালে পাঠাও ইমিডিয়েটলি। স্যার। রাতের ট্রেনে চলেছে মন্দ্রা। গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশন। আগামীকাল বেলা 8টা নাগাদ পৌঁছবার কথা। শিয়ালদা স্টেশনে অনেকেই সি অফ করতে এসেছিল মন্দ্রাকে। বিশাখা দেবী এসেছিলেন, দাদা বৌদি এসেছিল, সপ্তর্ষির মা, মন্দ্রার শাশুড়ি অনুরাধা দেবীও এসেছিলেন। মন্দ্রা যেমন আশঙ্কা করেছিল তেমন কিছুই হয়নি। স্টেশনে কেউ একটিবারের জন্যও কোনো সিন ক্রিয়েট করেননি। কেনই বা করবেন? কারণ মন্দ্রা তো স্পষ্টভাবেই সকলকে জানিয়ে দিয়েছে তার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা। মন্দ্রাকে কিছু জানাতে হয়নি। পলাশপুরে পুলিশের সঙ্গে মাওবাদীদের মারাত্মক গুলির লড়াই, ওএসএস মলে অপারেশন টেডি বেয়ার, মাওবাদীদের বড় একটা দলের নিহত হওয়ার ঘটনা, একজন আইপিএস অফিসারের দেশের জন্য সাহসী আত্মবিসর্জন, মাওবাদীদের গোপন অস্ত্র ভাণ্ডার উদ্ধার, সবই দূরদর্শনের মাধ্যমে ও নানা ভাষায় সংবাদপত্রের মাধ্যমে সারা ভারতবর্ষে খবর হয়ে গিয়েছিল। সপ্তর্ষির নিহত হবার খবর জেনে বিশাখা দেবী, মন্দ্রার দাদা বৌদি প্রথমে কলকাতায় এসে অনুরাধা দেবীর সঙ্গে যোগাযোগ করেন। তারপর শোকে মুহ্যমান অনুরাধা দেবীকে নিয়ে সকলে হাজির হন পলাশপুরে। ইতিমধ্যে মন্দ্রার শোক পর্ব শেষ। সে জানে জীবন থেমে থাকে না, একটাই জীবন। অতএব সেই জীবনকে নিয়ে এত আঘাত ও শোকের মধ্যেও দিশেহারা হয়ে গেলে চলবে না। বাকি জীবনটা অর্থপূর্ণভাবে বাঁচার চেষ্টা করতে হবে। কিন্তু কিভাবে বাঁচবে সে? কোন উদ্দেশ্য নিয়ে বাঁচবে? আবার কি কিছুদিন পর পছন্দ মতো কাউকে বিয়ে করে গার্হস্থ্য জীবনকেই বেছে নেবে? মাত্র এক রাত ভাবতে সময় নিয়েছিল মন্দ্রা। পরদিন সকালেই শ্রাবণীকে ইমেল পাঠিয়েছিল। I want a job to teach in your school at Kalimpong. Please let me know if there is any chance. I have decided to dedicate the rest of my life to the service and welfare of the unfortunate children affected by cerebral palsy. উত্তর আসতে অবশ্য দেরি হয়নি। ফিরতি মেলে শ্রাবণী জানিয়েছিল যে সে একদিকে যেমন মন্দ্রার জীবনের বিপর্যয়ের জন্য অত্যন্ত দুঃখিত, আবার এটা ভেবেও সে আনন্দিত যে বাকি জীবনটা কিভাবে কাটাবে সে ব্যাপারে মন্দ্রা এত বড় একটা শুভ সিদ্ধান্ত নিতে পেরেছে। সে কালিম্পংয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। তারা সানন্দে মন্দ্রাকে ওয়েলকাম জানিয়েছে। মন্দ্রা কবে আসবে সে ব্যাপারে যেন শ্রাবণীকে যথাসময় জানায়। মন্দ্রা তার সিদ্ধান্তের কথা সকলকে জানিয়ে দিয়েছিল।
শ্রাবণীকেও জানিয়ে দিয়েছিল তার রওনা হবার তারিখ। মঞ্জার মা, দাদা বৌদি এবং অনুরাধাও তাকে নানাভাবে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু সকলেই বুঝেছিলেন মন্দ্রা তার সিদ্ধান্তে অনড়। কোনোভাবেই তাকে তার সিদ্ধান্ত থেকে নড়ানো যাবে না। রাতের অন্ধকার চিরে ট্রেন দুর্দম গতিতে ছুটছে। স্লিপিং কোচে একটা ছোট আলো জ্বলছে। প্রায় সব যাত্রী ঘুমিয়ে পড়েছে। নানা যাত্রীর নানা রকম নাসিকা গর্জনের শব্দ কানে আসছিল। শুধু মন্দ্রার চোখেই ঘুম নেই, যদিও সে চোখ বুজিয়েই তার কোচে শুয়ে আছে। শ্রাবণী ওয়েবসাইটে তাদের স্কুলের একটা ছবি মেল করেছিল। ছবিটা এরকম: সবুজ গালিচার মতো ঘাস জমি, তার এক প্রান্তে কটেজের আকারে স্কুলের বাড়ি। সেই বাড়ির সামনে কয়েকজন নানা বয়সের শিশুদের নিয়ে শ্রাবণী এবং আরও কয়েকজন শিক্ষয়িত্রী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। পেছনে দিগন্ত রেখায় অস্পষ্টভাবে পাহাড়ের রেঞ্জ। কিরকম কিরকম অন্য এক ভুবনের ছবি যেন চোখে ভাসে। এখন চলন্ত ট্রেনে শুয়ে মন্দ্রা সেই ছবিটাই কল্পনা করছিল। আগামীকাল থেকে অন্য ভুবনে তার দ্বিতীয় জীবন শুরু হবে। চড়ুই বেতি। শেষ হল শ্রীনীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস ছায়া মারিচের প্রেমের ষষ্ঠ তথা অন্তিম পর্ব। নমস্কার।